Good evening, everyone, and welcome to our class. তোমরা দেখতে পাচ্ছ যে আজকের ক্লাসটিও একটি কোশ্চেন অ্যান্সার অ্যানালিসিসেরই ক্লাস, এবং যেহেতু আর সময় ঘনিয়ে আসছে, যাকে বলে যে একটা একটা করে দিন যাচ্ছে, আর আমরা কিন্তু আমাদের হাতে যতটুকু সময় আছে সেগুলো প্রায় শেষের দিকে। তো এই মুহূর্তে তোমাদের সবারই আশা করি টেক্সট পড়া শেষ, এবং সেটা হয়তো রিভিশন তোমরা করছো, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করছো, মক টেস্ট দিচ্ছ, তার সঙ্গে আমাদের এই যে ক্লাসেস গুলো হচ্ছে, স্পেশাল ক্লাসেস গুলো কোশ্চেন অ্যান্সার সিরিজ এর মতন করে সেগুলো পাশাপাশি চলছে। আশা করি এই স্পেশাল এই যে ক্লাসেস গুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে কোনো না কোনো ভাবে কিন্তু পরীক্ষাতে হেল্প করতে চলেছে। তো আমি আর টাইম একদম নষ্ট করবো না, বিকজ তোমরা জানো যে আমরা সিক্সটি কোশ্চেন্স আমরা করবো আজকে। তো 60 কোশ্চেন যখন করবো তখন এক একটা কোশ্চেন ধরে ধরে যেহেতু আমরা অ্যানালিসিস করবো, তো সেখানে আমার মনে হয় সময়টা সেখানে দেওয়াটা বেটার। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আজকে আমরা ক্লাসে বলে দিই প্রথমেই যে 3টে পোয়েম একটি ড্রামা কভার করতে চলেছি। 3টে পোয়েমের মধ্যে হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং, তারপরে উইলিয়াম ব্লেকের দুটি পোয়েম, দ্য টাইগার দ্য ল্যাম্প, আর হচ্ছে ড্রামা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। তো প্রথমে দেখো আমরা স্ট্রেঞ্জ মিটিং দিয়ে শুরু করছি। তো স্ট্রেঞ্জ মিটিং এর প্রশ্নটা কি আছে, প্রথমে ফার্স্ট কোশ্চেন, ওয়্যার ডাজ দ্য সোলজার ইন স্ট্রেঞ্জ মিটিং ফাইন্ড হিমসেলফ। এখানে বলেছে যে যেটা একদম প্রথমেই রয়েছে, পোয়েমটা পড়ার সঙ্গে সঙ্গেই যে ওপেনিং দুটো একটা লাইনেই আমরা পাই যে যিনি পোয়েট বা যিনি সোলজার, যিনি স্পিকার, তিনি নিজেকে কোথায় খুঁজে পাচ্ছেন। তো এখানে অপশনস আছে অ্যাট হোম, ইন চার্জ, ইন হেভেন অ্যান্ড ইন হেল। আমরা এটা আশা করি কোশ্চেনটা সবারই জানা এবং পারবে তোমরা, যে আমরা জানি রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ইন হেল। যে সোলজার নিজেকে যখন সে নিজেকে ঘুমের মধ্যে বা তার মাইন্ডের মধ্যে, ড্রিমের মধ্যে সে নিজেকে হেলে খুঁজে পেয়েছে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট, in strange meeting, what does the soldier see that leads him to believe he is in hell? এবার in hell তো হলো, এবার in hell এ, এই যে হেলে রয়েছে, কি যে কোন জিনিসটা দেখে সোলজার নিজেকে বিশ্বাস করালো যে হ্যাঁ সে সত্যি সত্যি নরকের মধ্যে রয়েছে। দ্য ডেড ম্যানস আইস, দ্য ডেড ম্যানস লেগস, দ্য ডেড ম্যানস মাইন্ড, দ্য ডেড ম্যানস আর্মস। আমার যতদূর মনে পড়ছে মাদ্রাসা কমিশনের 9-10 কিন্তু মনে হয় এই প্রশ্নটি মনে হয় এসেছিল। তো তোমরা অপশন আমি বললাম, তো এটাও আশা করি যেহেতু আমরা যেটা বললাম যেহেতু প্রশ্নটি এসেছিল এবং একটু হলেও কমন, তো এখানে কিন্তু রাইট অ্যান্সার সবাই আশা করি বুঝতে পারছো, অপশন সি, দ্য ডেড ম্যান স্মাইল। যখনই সেই যে মৃত ব্যক্তিটির স্মাইল সে দেখতে পায়, তখনই সে নিজেকে বিশ্বাস করায় যে হ্যাঁ সে নরকে রয়েছে। তো এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ডেড ম্যান ইন স্ট্রেঞ্জ মিটিং সেজ হি ইউজড টু পজেস। এবার যখনই ডেড ম্যান কথা বলতে শুরু করবে, সে বলবে কি, যে সে তার কাছে কি রয়েছে, তাই তো তার কথা কথোপকথন করে সে শুরু করবে। তো এখানে দেখো অপশন আছে গুড লুকস, কারেজ অ্যান্ড উইজডম, মানি অ্যান্ড রিলিজিয়ন। তো এখানে যে 4টে অপশন রয়েছে তার মধ্যে প্রথম অপশনটাই একদম কোনো না কোনো ভাবেই হতে পারে না, কোনোভাবেই গুড লুকস এর কথা কেন হচ্ছেই না। কারেজ অ্যান্ড উইজডম, মানি অ্যান্ড আর হচ্ছে রিলিজিয়ন। তো এখানে মানি বা রিলিজিয়ন নিয়েও কিন্তু স্ট্রেঞ্জ মিটিংয়ে পোয়েট সেরকম কোনো কথা বা সেই মুহূর্তে কোনো কথা কিন্তু আসছে না। তাহলে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, কারেজ অ্যান্ড উইজডম। সাহস এবং জ্ঞান, এই দুটি জিনিস ডেড ম্যান বলে যে তার রয়েছে, তার কাছে সম্পদ বলা যেতে পারে। তো এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, in strange meeting the dead man says the truth is the dash of war. Sadness, reality, irrationality, pity, এটাও আশা করি খুবই ইজি একটা কোশ্চেন বলা যেতে পারে।
যে যদি ওই যে বললাম টেক্সট গুলোকে আমাদেরকে, আমি আগের ক্লাসগুলোতেও বলেছি বারবার যে আমাদেরকে কিন্তু টেক্সট গুলো খুব ভালোভাবে এবং ফুটিয়ে লাইন বাই লাইন ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু যদি এরকম কোনো লাইন তুলে ডাইরেক্ট প্রশ্ন দেয় তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখানে দেখো যে রাইট মানে যে অপশন গুলো রয়েছে, যে স্যাডনেস যেটা বললাম, যে অপশন গুলো বললাম, এখানে রাইট অ্যান্সারও তোমরা আশা করি যদি যারা যারা ভালো করে মনে রেখে পড়েছো তারা সেটা বলতে পারবে যে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। পিটি, in strange meeting the dead man says the truth is the pity of war. ঠিক আছে, ওয়ারটাকে, ওয়ারের যে 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 খারাপ দিক, যে হতাশা, যে দুঃখ, সেই দিকটাকে তুলে ধরেছিল সেই ডেড ম্যান। তো এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, পিটি। ঠিক আছে, নেক্সট, হু ডাজ দ্য ডেড ম্যান ইন স্ট্রেঞ্জ মিটিং সে হি ইজ? এবার স্ট্রেঞ্জ মিটিং এ আস্তে আস্তে যত পোয়েমটা এগোচ্ছে, ডেড ম্যান নিজেকে কি হিসাবে পরিচয় দিচ্ছে, যে সোলজারের কাছে সে নিজেকে কি হিসাবে পরিচয় দিচ্ছে। তো দেখো এখানে কি রয়েছে, যে অপশন গুলো রয়েছে, দ্য ব্রাদার অফ দ্য সোলজার, দ্য এনিমি কিল্ড বাই দ্য সোলজার, আ ফেমাস ওয়ার জেনারেল, দ্য কাজিন অফ দ্য সোলজার। এটাও আশা করি পারার কথা। এখানেও কিন্তু রাইট অপশন হচ্ছে অপশন বি, দ্য এনিমি কিল্ড বাই দ্য সোলজার। সোলজার তার এনিমি মানে অপর শত্রুপক্ষের একজন আরেকজন সোলজারকে সে মেরেছিল, সেই এনিমিটা হচ্ছে এখানে ডেড ম্যান। ঠিক আছে, তো এখানে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো এই কোশ্চেন গুলো আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে হ্যাঁ মানে একটু ইজির মধ্যে, কিন্তু অনেক সময় স্টুডেন্টসরা এই ইজি কোশ্চেন গুলো খুব সিলি ভাবে ভুল করে আসে। তাদের মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো করে না বা থাকে না যে হ্যাঁ আমি যেটা চুজ করছি এটা কনফিডেন্টলি চুজ করছি কিনা। তাই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পোয়েম, আমি শুধু স্ট্রেঞ্জ মিটিং এর কথা বলছি না, প্রত্যেকটা পোয়েমসে কিন্তু তোমাদের উচিত লাইন বাই লাইন ফুটিয়ে ফুটিয়ে পড়া, টু এনশিওর যে হ্যাঁ যদি এরকম কোনো লাইন গুলো প্রশ্ন আসে বা ডাইরেক্ট প্রশ্ন আসে আমি যেন কনফিডেন্টলি অ্যান্সার করে আসতে পারি। ঠিক আছে, তো এখানে এই প্রশ্নটার কোশ্চেন নাম্বার 5 এর রাইট অপশন হচ্ছে অপশন বি। নেক্সট, হাউ ওয়াজ দ্য টানেল ইনটু হেল ফর্মড? এবার সব বর্ণনা চলছে এক এক করে। তো ওই যে হেলে পৌঁছানোর যে টানেল, যা বা তারা যে মনে করছে তারা এই মুহূর্তে হেলে দাঁড়িয়ে রয়েছে, সেই টানেলটা কিভাবে বা কি দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো দেখো অপশন কি আছে, বাই দ্য ওয়ার্ল্ডস পাস্ট ওয়ার্স, বাই এ কারাপ্ট কনস্ট্রাকশন কোম্পানি, বাই দ্য গিট অফ ওয়াল স্ট্রিট, বাই দ্য স্পিল্ড ব্লাড অফ মার্ডার্ড পিপল। দেখো তুই যে বলেছিলাম কিছু কিছু অপশন আমাদের দেখেই মনে হবে যে হতে পারে না, অপশন বি তারপর অপশন সি এগুলো কোনোভাবেই কিন্তু হতে পারে না, অপশন ডিটাও সঠিক নয়। যেটা সঠিক সেটা হচ্ছে, দেখবে ওই পোয়েমের লাইনেই রয়েছে অপশন এ, বাই দ্য ওয়ার্ল্ডস পাস্ট ওয়ার্স। পৃথিবীতে এখনো অব্দি যা যা মানে সেই সময়কার, আমরা জানি যে ওয়ালফ্রেড ওভেন এটা ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট যখন ঘটেছিল তখনকার এই পোয়েমটা তখন তিনি লিখেছিলেন। তো সেই ওয়ার্ল্ড ওয়ার প্রথমের আগে অব্দি যা যা যুদ্ধ পৃথিবীতে ঘটেছিল সেই যুদ্ধর ইতিহাস দিয়ে যেন সেই টানেলটা ফর্ম করা হয়েছে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট, according to speaker number 2, what does war ultimately do for the countries involved? কি বলছে যে স্পিকার নাম্বার, কেউ কিছু বলছো? আমি একটা এই কথাটা মনে হয় তোমাদের বলা আছে অলরেডি, আমিও একবার মনে হয় বলেছিলাম, আবারও বলছি, ক্লাস চলাকালীন কাইন্ডলি মিউট ইউরসেলফ। হ্যাঁ, তোমাদের যা প্রশ্ন কোয়েরি থাকবে হয় মেসেজে লিখে রাখবে বা ক্লাসের শেষে, আমি ডোন্ট মানে কোনো হারি নেই, কোনো মানে আমি থাকবো তখন, তোমাদের যা যা প্রশ্ন থাকবে কোয়েরি থাকবে আমাকে তখন জিজ্ঞেস করবে। এখন যদি মানে খুব যদি কেউ কিছু শুনতে না পাও, কিছু দেখতে না পাও, তখন হয়তো সবাই মিলে বললে, স্লাইড ছিল না ওই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, পেজটা স্লাইড ছিল না মানে ওপেন ছিল না।
সেকেন্ড আচ্ছা, নাম্বার কোশ্চেন এটা হতে পারে, এটা পার্সন টু পার্সন কিছু প্রবলেম হতে পারে, নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, ঠিক আছে? একটু রিফ্রেশ করবে বা একটু মানে আহ, একটু একবার মানে জয়েন করবে একটু ইয়ে করে, তখন দেখবে আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, নেক্সট। অ্যাকর্ডিং টু স্পিকার নাম্বার টু বলতে এখানে ডেডম্যানের কথাই বলা হচ্ছে। হোয়াট ডাজ ওয়ার আলটিমেটলি ডু ফর দ্য কান্ট্রিজ ইনভলভ? যখন দুটো দেশের মধ্যে, পাশাপাশি দুটো দেশ, পাশাপাশি দুটো রাষ্ট্রের মধ্যে বা এরকম যদি যুদ্ধ হয়, যুদ্ধ লাগে, তখন ওয়ার, যুদ্ধের কি রোল হয় বা ওয়ার কি আলটিমেটলি করে সেই কান্ট্রিজ, যে কান্ট্রিজ গুলোর মধ্যে যুদ্ধ বাঁধে? মেক্স দেম রিচার, মেক্স দেম মুভ ইন দ্য রং ডাইরেকশন, মেক্স দেম লেস পপুলেটেড, মেক্স দেম লেস পপুলার। দেখো এখানে ওই যে বললাম, যদি কারোর অ্যান্সার নাও জানা থাকে, আমি ধরে নিলাম যে সে স্ট্রেঞ্জ মিটিংটাকে মানে খুব সহজ ভেবে বাদ দিয়ে চলে গেছে, পড়েনি, তো সেও কিন্তু অ্যান্সারটা করতে পারবে। কেন না, ওই যে এলিমিনেশন মেথড, এখানে যদি তুমি অপশন গুলো এলিমিনেট করতে থাকো তাহলে বুঝতে পারবে যে রাইট অ্যান্সারে তুমি ইজিলি পৌঁছে যাবে। এখানে রাইট অপশন হচ্ছে অপশন বি, কেননা বাকি অপশন গুলো ধারে কাছেও কিন্তু হচ্ছে না। মেক্স দেম মুভ ইন দ্য রং ডাইরেকশন, যুদ্ধ কখনো কিছু ভালো আনে না, ভালো রেখে আনে না, যুদ্ধ সবসময় ক্ষতি করে। তাই দুটো কান্ট্রিকেই, যে দুটো কান্ট্রির মধ্যে যুদ্ধ বাঁধে, তাদেরকে সবসময় ভুল পথেই যুদ্ধ চালিত করে। তাই এখানে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট। দ্য সোলজার ইন স্ট্রেঞ্জ মিটিং সেজ দেয়ার ইজ নো কজ টু হোয়াট? ঠিক আছে, ওই গ্যাসের মতন প্রশ্ন বা সামথিং লাইক দ্যাট। তো এখানে সোলজার কি বলছে স্ট্রেঞ্জ মিটিং, যে এখানে কি করার কোনো কারণ নেই, মানে ঠিক কোনটা করা যাবে না বা কোনটা করা যায় না। মন, ফাইট, লিভ, স্মাইল। ওই যে বললাম, খুঁটিয়ে টেক্সট পড়তে হবে লাইন বাই লাইন, তাহলেই বুঝতে পারবো যে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, স্মাইল। দেয়ার ইজ নো কজ টু স্মাইল, তাই তো সোলজার তাই বলবে যে এখানে হাসির কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কারণ দে আর অলরেডি ইন হেল। ঠিক আছে, সো অপশন এখানে বুঝতে পারছি আমরা, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। দ্য ডেড ম্যান ইন স্ট্রেঞ্জ মিটিং ওয়ান্টস টু get back on the battlefield, go to heaven, go back to his family, tell the truth about war. এখানেও দেখো এই প্রশ্নটাও কিন্তু ইজিলি অ্যান্সারেবল, যে এখানে কোনোভাবেই সে আবারও যুদ্ধ, যেখানে সে যুদ্ধের মানে যুদ্ধরই সমালোচনা করছে, কোনোভাবেই সে যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে চায় না, হেভেনেও সে যেতে চায় ম্যাডাম না। আগের কোশ্চেনটা আরেকবার একটু বললে ভালো হতো। আগের There কোশ্চেনটা is no অ্যান্সারটা তো cause, মান হবে, ইসমাইল হবে না। there is no cause to smile. ডি এখানে রাইট অ্যান্সার দেখাচ্ছে। যাই হোক, আমি যেটা আমি ইয়ে করেছিলাম, এখানে মন আমি একবার দেখবো, ঠিক আছে, টেক্সট একবার দেখবো, কিন্তু শুরুর দিকে যদি থাকে লাইনে, সেখানে কিন্তু সে বলছে যে হ্যাঁ এখানে দুঃখ পাওয়ার কিছু নেই, হয়তো এরকম বলে, মানে তার সেই ডেড ম্যান, মানে ডেড লাইনে ম্যানকে রয়েছে, লাইনে রয়েছে এটা মান, দেয়ার ইজ নো তাহলে ওয়ান। মন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওটা একবার দেখবো, চেক করবো। এখানে হয়তো ইয়ে হিসেবে ওটা ডি উঠে এসেছে, তো আমি একবার চেক করে তোমাদেরকে, মানে তোমাদের শেষে এই তৃপ্তিটার সাথে যখন অ্যান্সার দেওয়া হয়েছে সেখানে হয়তো তাহলে ওটা কারেকশন করতে হবে, আমি ওটা করে দেবো। তো এখানে অপশন এ হচ্ছে তাহলে রাইট আনসার, হ্যাঁ, মন হবে। বেশ, এখানেও বুঝতে পারছো যে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। টেল দ্য ট্রুথ অ্যাবাউট ওয়ার্ড, যেহেতু ওয়ার্ড নিয়েই তারা ক্রিটিসাইজ করছে, ওয়ার্ডের কি কি নেগেটিভ সাইড সেটাই সে ডিসকাস করছে। তো ডেড ম্যান যখন এই কথাগুলো বলছে, তখন কোনোভাবেই ফ্যামিলি, হেভেন, ব্যাটেলফিল্ড এই কথাগুলো হবে না। এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। হোয়াট ওয়ার্ড ডাজ ওভেন রাইট অ্যাবাউট? এটা যেটা আমি একটু আগেই বললাম পড়াতে পড়াতে, যে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, যেটা তখন সেই সময়ই ওভেন এই ডেট, মানে সরি, ওয়ার পোয়েমস গুলো তিনি লিখেছিলেন। তো এখানে অপশন বি, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, এই ওয়ারেরই কথা তিনি কিন্তু এখানে, বা এই পার্টিকুলারলি এই পোয়েমে তিনি কিন্তু উল্লেখ করেছেন। According to speaker number 2, what does war ultimately do for the countries involved? আচ্ছা, কোশ্চেনটা রিপিট হয়েছে, ওকে, এই কোশ্চেনটা তাই আমি আর ইয়ে করছি না, ডিসকাস করছি না, কোশ্চেনটা রিপিট হয়েছে। এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার।
আচ্ছা, পরপর এই প্রশ্নগুলো একটু রিপিট হয়েছে, ওকে, ইগনোর করবে। আমি বলে দিচ্ছি 11, 12, 13, 14 এই চারটে প্রশ্ন একটু রিপিট হয়েছে। তো এটা যেহেতু অলরেডি উই হ্যাভ ডিসকাস, তো এটাকে ইগনোর। ওকে, আমি আমি কোশ্চেন নাম্বার 15 থেকে স্টার্ট করছি। আই এম দ্য এনিমি ইউ কিল্ড মাই এনিমি। ওই ডেড, মানে এখানে ডেড ম্যানের কথা, ডেড ম্যানের কথাটা বলছে ওই সোলজারকে। সেই সোলজার কে সে কি বলে সম্বোধন করছে? আমি হচ্ছে সেই শত্রু যাকে তুমি তুমি মেরে ফেলেছিলে। মাই কি হবে? আঙ্কেল, সিস্টার, ফ্রেন্ড, সান। স্বাভাবিকভাবেই সান হতে পারে না, আঙ্কেল সিস্টার গুলো হতে পারে না, যেটা হবে সেটা হচ্ছে সি, ফ্রেন্ড। তাকে সে বন্ধু বলে সম্বোধন করে। আই এম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড। এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেম দ্য ফিগার অফ স্পিচ ইন উইথ পিটিএস রিকগনিশন। এই যে উইথ পিটিএস রিকগনিশন এই যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটার মধ্যে কোন ফিগার অফ স্পিচের কথা বলা হয়েছে? ঠিক আছে, তো দেখো কি কি অপশন আছে। মেটাফোর, পার্সনিফিকেশন, ফোরশ্যাডোয়িং, অক্সিমরন। এখানে যে রাইট অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন সি, ফোরশ্যাডোয়িং। ফোরশ্যাডোয়িং কি? কোনো কোনো বইয়ে বা কোথাও কোথাও দেখবে এটা উল্লেখ করা হয়েছে যে ফোরশ্যাডোয়িং কিন্তু, মানে ফোরশ্যাডোয়িং কে আদতে অনেক সময় ফিগার অফ স্পিচ হিসেবে গণ্য করা হয়, আবার হয় না। এটা কিন্তু ডিভাইস হিসেবে গণ্য করা হয়, যেখানে পাস্টের ঘটনা, পাস্টের ইভেন্টস, ইতিহাস, এইগুলো নিয়ে চর্চা করা হয়, এবং অডিয়েন্স বা রিডার্স এদের মধ্যে একটা সাসপেন্স, ঠিক আছে, একটা মানে একটা কি বলবো, একটা কোথাও মানে নিয়ে কোথাও গিয়ে একটা অসম্পূর্ণ, ইনকমপ্লিটনেস, এরকম একটা আবহ তৈরি করে। ঠিক আছে, তো উইথ পিটিএস রিকগনিশন, সেই যখন চোখে সে দেখবে একে অপরকে, সেই যখন সে চিনতে পারবে যে হ্যাঁ এই এনিমিকে আমি মানে মেরে ফেলেছি, তো সেই রিকগনিশনের মধ্যে যে ফিগার অফ স্পিচটা উঠে আসছে সেটা হচ্ছে ফোরশ্যাডোয়িং। কেন না, সে এই ঘটনাটা আগে ঘটে গেছে অলরেডি। এই যুদ্ধ মানে ওই যুদ্ধটা, ওই গোলাগুলিটা, সেই মৃত্যুগুলো সেটা আগে ঘটে গেছে, এখানে ফোরশ্যাডোয়িং করা হচ্ছে। তাই এখানে অপশন সি, এই ফ্রেজটার মধ্যে যে ফিগার অফ স্পিচের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অপশন সি, ফোরশ্যাডোয়িং। ওকে, নেক্সট। হাউ ডিড দ্য স্পিকার নো দ্যাট হি ওয়াজ ইন হেল? আচ্ছা, আবার দেখো ওই একটু আগে আমরা একটা প্রশ্ন করলাম, অনেকটা বলা যেতে পারে সেম সেম ধরনের। এখানে অপশন গুলো একটু আলাদা রয়েছে। ঠিক আছে, এই কোশ্চেনটা কেন আমি আবারও পুট করেছি দেখো, স্টুডেন্টস মানে স্টুডেন্টসরা একটু ওই যে বললাম না, কনফিডেন্স এর অভাব যদি থাকে, অপশন গুলো একটু দেখো আমি পড়ছি। ফ্রম দ্য ডেড সোলজার স্মাইল, ফ্রম দ্য ডেড ম্যানস হ্যান্ড রেজ টু ব্লেস হিম, from the signs of recognition in the other's eyes, আর হচ্ছে all of the above। ঠিক আছে, অনেক সময় স্টুডেন্টসরা কি করে যে সব মানে অপশন গুলো পড়ে মনে হয় যে হ্যাঁ এটাও মনে হচ্ছে হতে পারে, এটাও হতে পারে, বা এরকম বা এরকম করে কেন দিয়েছে। হ্যাঁ, এর একটা প্রশ্ন জাগে মনের মধ্যে, এরকম করে কেন অপশন গুলো দিয়েছে? তাহলে কি অপশন ডিটা মানে হতে পারে অল অফ দ্য অ্যাবভই হতে পারে, যে ও একে অপরের যে চোখের মধ্যে যে রিকগনিশন খুঁজে পাচ্ছে, হ্যান্ডটা রেস করছে, সোলজারের স্মাইল সে দেখছে, তাহলে কি সবগুলোই হবে? এই যে একটা ল্যাক অফ বা একটা ডিলেমা থাকে, সেখান থেকে অনেক সময় ডি মনে হতে পারে যে হ্যাঁ তাহলে হয়তো ডিটা হতে পারে, কিন্তু আদতে কিন্তু অপশন এটাই হবে সঠিক অ্যান্সার। ফ্রম দ্য ডেড সোলজার স্মাইল, ডেড সোলজার স্মাইল দেখেই কিন্তু স্পিকার বুঝতে পারে বা রিয়ালাইজ করে যে সে হেলে রয়েছে। কোনোভাবেই কিন্তু বাকিগুলোকে কনসিডার করলে চলবে না, একদম লাইনে, পোয়েমের লাইনে যেটা রয়েছে সেটাই আমাদেরকে ধরতে হবে রাইট অ্যান্সার হিসেবে। তাই এখানে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হেল ইজ ড্যাশ। যে পোয়েম, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম হেল ঠিক কি জিনিস, মানে কি রকম জায়গা? আ ব্লাডি প্লেস, আ পিসফুল প্লেস, আ নয়েজি প্লেস, আ স্মোক ফিল্ড প্লেস। পোয়েটের কথা অনুযায়ী হেল ঠিক কি রকম জায়গা, যে একটা খুবই রক্তারক্তি ব্যাপার, এরকম কোনো জায়গা, কি পিসফুল জায়গা, নয়েজি প্লেস, স্মোক ফিল্ড প্লেস। বেশ, আমি
তো নিজে বলছি অ্যান্সার গুলো। আমি যেহেতু আমি এখনই মেসেজ গুলো দেখতে পাচ্ছি না, আমি তোমাদেরকেও একটু জিজ্ঞেস করছি, যদি তোমরা ট্রাই করতে পারো যে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে। বি হবে ম্যাম, এ ম্যাম পিসফুল বি প্লেস। হবে, বি। ইয়েস, আ পিসফুল প্লেস। এবার আমি কেন জিজ্ঞেস করলাম যে অনেকের মধ্যে না অপশন বিটাও মনের মধ্যে কাজ করবে, সে হয়তো মুখে বলবে না, মনে মনে চলবে যে হ্যাঁ স্মোক ফ্রি প্লেস, এরকম তো একটা পড়েছিলাম। ওই যে বললাম, যদি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার না থাকে আর পোয়েমটা যদি অনেক দিন আগে তুমি পড়ে গেছো আর পরীক্ষার আগে তুমি পড়ে যাওয়ার সময় পাওনি, বা পড়ে বা পড়োনি, ইচ্ছা করেই হয়তো স্কিপ করেছো, তখন মনে হতে পারে যে স্মোক ফ্রিটাও মনে হচ্ছে কোথাও কোথাও পড়েছি, নয়েজিটা হবে না, ব্লাডিটা হবে না। হ্যাঁ, পিসফুল, এই যে অপশন বি, হেলটাকে তিনি পিসফুল প্লেস হিসেবে গণ্য করেছেন। এই এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা ওই যদি তুমি পোয়েমটা ভালো করে থরলি না পড়ে যাও, তাহলে কিন্তু অনেক সময় তুমি নিজেই তোমার মানে চুজ, মানে তুমি যে অপশনটা চুজ করতে চলেছো সেই বিষয়ে তুমি 100% শিওর থাকতে পারবে না। তাই এখানে কিন্তু এই জন্যই বলছি বারবার যে সব পোয়েম, আমি শুধুমাত্র এই পোয়েমটির কথা বলবো না, প্রত্যেকটা পোয়েম পারলে একটু লাইন বাই লাইন বারবার করে, যদি মনে হচ্ছে ভুলে যাচ্ছি বা কোনো একটা স্ট্যান্ডার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হচ্ছে না, পারলে একটু বারবার করে পড়তে। ওকে, তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। ওয়াই ইজ দ্য ট্রুথ আনটোল্ড? কেন সত্যিটা এতদিন বলা হয়নি? দ্য নেশন স্ট্রেট ফ্রম প্রোগ্রেস, দ্য এসেন্স অফ দ্য ওয়ার ইজ পিটি, দ্য মার্চ অফ দিস রিট্রিটিং ওয়ার্ল্ড, দ্য এনিমি সোলজার্স কোয়েস্ট ফর বিউটি। না কেন ট্রুথটা এখনো অব্দি মানে সবারই সামনে আসেনি? তো এখানে অবশ্য বুঝতে পারছো আশা করি যে রাইট অ্যান্সার হবে অপশন বি। দ্য এসেন্স অফ দ্য ওয়ার ইজ পিটি। ওয়ারের ফলাফল সবসময় দুঃখজনক, সবসময় হতাশাজনক, সেখান থেকে আমরা পজিটিভ কিছু আশা করতে পারি না। তাই আজ অব্দি কেউ এই ওয়ারের যে সত্য রূপ বা যে প্রকাশ সেটা কেউ করতে পারেনি। এখানে সেটার কথাই বলা হচ্ছে, যা এসেন্স অফ ওয়ার, ওয়ারের যে মূল তাৎপর্য সেটাই হচ্ছে পিটি। ঠিক আছে, তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট, হোয়াট ডাজ দ্য টাইগার পোয়েম এক্সপ্লোর? বেশ, এবার কিন্তু আমরা টাইগারে আসছি। ঠিক আছে, তো উইলিয়াম ব্লেক আর রোমান্টিক পিরিয়ড এখানে আমরা মানে পদার্পণ করলাম। তো হোয়াট ডাজ দ্য টাইগার পোয়েম এক্সপ্লোর? এই যে আমরা দ্য ল্যাম্প অ্যান্ড দ্য টাইগার পোয়েমটা, দুটো পোয়েমকে আমরা অনেক মানে আমাদের বলতে পারি আমাদের একদম ছোটবেলাকার দুটো খুব ফেভারিট এবং বলা যেতে পারে একটু ছোটই শর্ট পোয়েম, এই দুটো পোয়েম। তো কি এক্সপ্লোর করা, এই পোয়েম থ্রু দিয়ে কি এক্সপ্লোর করা হয়েছে, পার্টিকুলারলি দ্য টাইগার। তো টাইগারের থ্রু দিয়ে যে অ্যান্সার গুলো রয়েছে, সরি অপশনস গুলো আছে দেখো, বিউটি ইন নেচার, অ্যাডভান্টেজেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এফেক্টস অফ চাইল্ড লেবার, ক্যারেক্টার অফ গড অ্যান্ড হিজ ওয়ার্কস। না টাইগার পোয়েমে যে জিনিসটা বারবার বলা যেতে পারে এট দ্য এন্ড অফ দ্য পোয়েম ফুটে উঠছে বা কোশ্চেন করা হচ্ছে, সেটা হচ্ছে অপশন ডি, ক্যারেক্টার অফ গড অ্যান্ড হিজ ওয়ার্কস। যে ভগবানের যে দ্য ক্রিয়েটারের যে সৃষ্টি এবং সেই সৃষ্টির যে ক্যারেক্টার, মানে যিনি সৃষ্টিকর্তা তার যে ক্যারেক্টার, সেগুলোর উপরে কিন্তু বারবার ফোকাস করা হয়েছে। তো এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, which of the following is not addressed in William Blake's poems? এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা পুরোপুরি অ্যাড্রেস করা হয়নি? চাইল্ড লেবার, false portrayal of Christianity, racial discrimination, agricultural reform। দেখো, যেটা একদম হতে পারে না বা হবে না, সবসময় রাইট অ্যান্সার সেটা হবে। এখানে একদম কোনোভাবেই এই টপিকটা মুখেই আনা হয়নি, সেটা হচ্ছে অপশন ডি, এগ্রিকালচারাল রিফর্ম। তাই তো, সেটা দ্য ল্যাম্পই হোক দ্য টাইগারই হোক। তো চাইল্ড লেবারের কথা বলা হয়েছে, রিলিজিয়ান ক্রিশ্চিয়ানিটির কথা উঠেছে, রেশিয়াল ডিসক্রিমিনেশন সেই সময়ও একটা টপিক সেই সময়কার, যেটা নিয়ে একদমই কথা বলা হয়নি দুটি পোয়েমেই, সেটা হচ্ছে অপশন ডি, এগ্রিকালচারাল রিফর্ম। নেক্সট, ম্যাম চাইল্ড লেবার আর ফলস ক্রিশ্চিয়ানিটি ওগুলো কোথায় বলা হয়েছে ম্যাম? চাইল্ড লেবার
যেহেতু উইলিয়াম ব্লেকের এখানে ল্যাম্প বা টাইগার না, চিমনি সুইপার্স এর কথাও বলা হচ্ছে। দেখো পোয়েমস বলেছে, তাই তো? আমি এখানে পার্টিকুলারলি দুটো পোয়েম ছাড়াও উইলিয়াম ব্লেক যা যা পোয়েমস লিখেছেন সেগুলোরই একটা মানে কি বলবো সারমর্মর কথা বলা হচ্ছে। সেখানে কি কোথাও তিনি এগ্রিকালচারাল রিফর্ম নিয়ে লিখেছেন? লেখেননি। সেই জন্য এখানে অপশন ডি হচ্ছে রাইট। ওকে, ঠিক আছে, আচ্ছা। Songs of Experience and Songs of Innocence are collections known for their focus on nature, social issues, spirituality, romantic love. না, এই যে সংস অফ এক্সপিরিয়েন্স, সংস অফ ইনোসেন্স, উইলিয়াম ব্লেকের নাম শুনলেই যে দুটি কালেকশন অফ পোয়েমের আমাদের কথা মনে পড়ে। তো এখানে এই দুটি কালেকশনই কিসের ওপর একদম জোর দিয়েছে যাকে বলা যায়, সেটা কি নেচার নাকি সোশ্যাল ইস্যু, স্পিরিচুয়ালি, রোমান্টিক লাভ? যেটা হবে সেটা হচ্ছে অনেকে নেচার ভাবতে পারে বিকজ উই আর টকিং অ্যাবাউট রোমান্টিক পিরিয়ড এন্ড রোমান্টিক পোয়েটস, কিন্তু উইলিয়াম ব্লেক মূলত সোশ্যাল ইস্যুস এর উপরই বেশি জোর দিয়েছেন তার কালেকশন অফ পোয়েমসে। তো এখানে কিন্তু অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, স্পিরিচুয়ালিটি সেই অর্থে একমাত্র থিম নয়, এবং তিনি শুধুমাত্র স্পিরিচুয়ালিটি, রিলিজিয়ান এইসব নিয়েই কথা বলতে চেয়েছেন তা না। রোমান্টিক লাভ কোনোভাবে হতে পারে না। নেচার আসছে, নেচার আসবে, কিন্তু সেই অর্থে নয়। আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের পোয়েমসে যেভাবে নেচারকে পেয়েছি সেরকম কিন্তু আমরা উইলিয়াম ব্লেকের পোয়েমসে নেচারকে পাবো না বা পাইনি। তো সেই অর্থে কিন্তু একমাত্র দেখো সেই দিক থেকে বিচার করলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, what is the main theme of the poem The Tiger? Tiger এর main theme কি? The duality of creation and destruction, the contrast between innocence and experience, the fear of the unknown, the beauty and power of nature. না, এখানে আমরা বারবার দেখেছি প্রত্যেকটা স্ট্যান্ডাতে যেটা পোয়েট বারবার বোঝাতে চেয়েছে এবং কোশ্চেন করেছেন, অবাক হয়েছেন। ঠিক আছে, তো সেটাই হচ্ছে থিম টাইগারের, সেটা হচ্ছে অপশন এ, দ্য ডুয়ালিটি অফ ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন। তিনি বারবার বলছেন যে ল্যাম্পের মতন এত মিক, এত ইনোসেন্ট একটা প্রাণী সৃষ্টি করতে পারে, সে টাইগারের মতো এত ফিয়ারফুল, এত ডিস্ট্রাকটিভ একটা প্রাণের কিভাবে সৃষ্টি করতে পারে। তো এখানে সেটার একটা ডুয়ালিটি চলছে, তাই তো? একটা ডুয়ালিটি একটা বারবার ফুটে উঠছে পোয়েমটার মধ্যে। তো এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অনেকে মনে হতে পারে অপশন বি, দ্য কন্ট্রাস্ট বিটুইন ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, এটাও কাছাকাছি লাগছে হয়তো। ঠিক আছে, দ্য বিউটি অ্যান্ড পাওয়ার অফ নেচার, নেচারের যে কি ক্ষমতা, সে যে এই মানে এই পুরো জগতে কিভাবে নেচার তার রোল প্লে করে গেছে, সেটা একটু মানে হালকা করে মনে হলো হতে পারে। ঠিক আছে, মূলত অপশন এ আর বি নিয়ে একটা কনফিউশন যদি ক্লিয়ার না থাকে তোমার থট, তাহলে একটা তৈরি হতে পারে, কিন্তু বারবার মানে এটা মানে একটা মুখস্থ করার মতন করেই পড়ে যাবে ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন বাস। ওকে, ইনোসেন্স এক্সপিরিয়েন্স এখানে সেই অর্থে কিন্তু আসছে না বা আসবে না। এখানে কিন্তু যেটা প্রথম যেটা আসবে সেটা হচ্ছে ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন। সেই দিক থেকে দেখতে গেলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ম্যাম এখানে তো ল্যাম্পের সাথে ওর ইয়ে করা হয়েছে, কন্ট্রাস্ট করা হয়েছে, তো ল্যাম্প তো মানে সিম্বল অফ ইনোসেন্স, আর এই টাইগার তো সিম্বল অফ এক্সপিরিয়েন্স। তো ওটাই তো এখানে তো মানে কোনো জায়গায় ডিস্ট্রাকশন ক্রিয়েশনের ব্যাপার তো উঠে আসেনি, মানে সেটা তো উল্লেখ নেই আর কি সেরকম ভাবে। না, সেরকম ভাবে উল্লেখ নাই বলা যায় না। এটা কেন ডিস্ট্রাকশন বলা হচ্ছে, যে টাইগার কিন্তু চাইলে সে এক ইয়েতেই কিন্তু সবকিছু শেষ করতে পারে। তার মধ্যে যে ফিয়ার্সনেস রয়েছে, তার মধ্যে যে অ্যাগ্রেসিভনেস রয়েছে। হ্যাঁ, ল্যাম্পে আমরা দেখতে পাচ্ছি যিনি গড, তিনি একটা ইনোসেন্সের জন্ম দিচ্ছেন। ঠিক আছে, এক্সপিরিয়েন্সটাও কিন্তু সেই দিক থেকে সেই অর্থে কিন্তু আমরা মানে ডাইরেক্টলি টাইগারেই ফুটে উঠেছে মানে সেটা বলা যেতে পারে না। ডিস্ট্রাকশনের কথা দেখবে বারবার কিন্তু বলা হচ্ছে সেখানে। তাই ডুয়ালিটি আমি যদি বলি যে থিম হিসেবে কিন্তু সবসময় কিন্তু এই ক্রিয়েশন আর ডিস্ট্রাকশনের মধ্যেই একটা এই কন্ট্রাস্ট ডুয়ালিটি এটাই কিন্তু চলবে পুরো পোয়েম জুড়ে। সেটা কিন্তু ল্যাম্পে ভালো করে বোঝা না গেলেও টাইগারে কিন্তু ভালো করে বোঝা যায়। ঠিক আছে, হ্যাঁ, এবার যদি দেখা গেল যে এমন অপশন রইলো যে বোথ এ এন্ড বি, তখন তুমি হয়তো বোথ এ এন্ড বি চুজ করবে।
যদি শেষে অপশন ডি হিসেবে থাকে যে বোথ এ এন্ড বি আর কারেক্ট, তখন তুমি হয়তো এ এন্ড বি। কিন্তু ম্যাম ওখানে তো লাইনটা কোট করা ছিল না, ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেড ডি, তাহলে ওখানে তো ওই লাইনটা ল্যাম্পের উল্লেখ তো ওখানে আছে, কিন্তু ডিস্ট্রাকশনের তো উল্লেখ কবিতাটার মধ্যে নেই। ডিস্ট্রাকশন তো ডাইরেক্টলি তো ওয়ার্ডটা উল্লেখ রয়েছে, সেটা তো আমি বলছি না, বা উল্লেখ তো নেই, কিন্তু বারবার একটা যে কিভাবে মানে সে তার দ্বারা একটা পৃথিবীর একটা সব থেকে নেগেটিভ রূপ, একটা পৃথিবীতে নেগেটিভ রূপ হিসেবে তিনি পোয়েট দেখাতে চেয়েছেন। যে এটাই তো গডকে কোশ্চেন করা হচ্ছে না, যে যিনি এরকম একজন একটা ল্যাম্পের মতন একটা প্রাণীকে ক্রিয়েট করতে পারে, সে টাইগারের মতন এত প্রাণীকে কিভাবে সৃষ্টি করতে পারে, তাকে সেই দিক থেকে মানে ডিস্ট্রাকটিভ হিসেবে তিনি গণ্য করছেন। ঠিক আছে, আচ্ছা আরো যদি কারোর কিছু এক্সপ্লেনেশন মনে হয় আমাকে এট দ্য এন্ড অফ দ্য ক্লাস বলবে। আমি এই নাম্বার 23 কোশ্চেনটা মনে রাখবে, এটা নিয়ে আমরা একটু মানে শেষে কি আমরা একটু ডিসকাস করবো। ওকে, 24, what poetic device does Blake use to emphasize the tiger's fearsome appearance? টাইগারকে যখন তিনি বর্ণনা করছেন শুরুর দিকে, তিনি কোন পোয়েটিক ডিভাইসটাকে তিনি ইউজ করেছেন? দেখো এটা বারবার দেখবে ওখানে লাইনের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি যেটা বারবার অ্যালিটারেশন, তাই তো? মানে মানে তিনি তাকে টাইগারের যে একটা ফিয়ারসাম অ্যাপিয়ারেন্স কে তিনি বর্ণনা করার সময় অ্যালিটারেশন ডিভাইসটাকেই বেশি মাত্রায় তিনি ইউজ করেছেন। ঠিক আছে, এবার যদি দেখা গেল কোশ্চেনটা এমন ভাবেও আসতে পারে যে একদম লাইন তুলে দিল, ঠিক আছে, ওইরকম একটা ফ্রেজ তুলে দিল, নিয়ে বললো যে এই লাইনটার মধ্যে কোন পোয়েটিক ডিভাইস রয়েছে, তখনও দেখা গেল, তখন ওই অপশন থাকলেও তখন তোমাদেরকে ওটাই চুজ করতে হবে যে কোন পোয়েটিক ডিভাইস। মূলত টাইগারের ফিয়ারসাম অ্যাপিয়ারেন্স চুজ করার ক্ষেত্রে কিন্তু অ্যালিটারেশনই হবে, অপশন বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, which poetic meter is primarily used in the poem? এবার ওই টাইগার কোন পোয়েটিক মিটারে লেখা হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি ট্রকেইক টেট্রামিটার, অপশন ডি। ট্রকেইক টেট্রামিটারে কিন্তু দ্য টাইগার পোয়েমটা লেখা হয়েছে। এই প্রশ্নগুলো দেখো, এইগুলো তোমাকে পাতেই মানে মুখস্থ করে যেতে হবে, ভালো করে মনে রেখে দিতে হবে যে কোন পোয়েমটা কোন মিটারে লেখা হয়েছে। এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। What does the poet wonder about the tiger's creator in the second stanza? পোয়েট টাইগারের যে ক্রিয়েশন যে নিয়ে তিনি কথা বলছেন সেকেন্ড স্ট্যান্জাতে, তিনি বারবার কিসে অবাক হচ্ছিলেন? The strength of the creator's hands to handle fire, the location where the fire for the tiger's eyes was created, the method used to twist the tiger's sinews, all of that. বেশ, আশা করি ওই যে আমাকে একটু আগে বলছিল তার মতন করে যদি সবাই মানে পোয়েমটা পড়ে রেখেছো, তাহলে আশা করি বুঝতে পারছো যে সেকেন্ড স্ট্যান্ডার্ডে পোয়েট যে কথাগুলো বলে পড়ে নিজেই অবাক হচ্ছেন সেটা কি হবে পার্টিকুলারলি এখানে কিন্তু হবে না। রাইট অ্যান্সার হবে ডি, অল অফ দ্য অ্যাবভ। দ্য স্ট্রেংথ অফ দ্য ক্রিয়েটার্স হ্যান্ডস টু হ্যান্ডেল ফায়ার, দ্য লোকেশন ওয়্যার দ্য ফায়ার ফর দ্য টাইগার্স আইস ওয়াজ ক্রিয়েটেড, the method used to twist the tiger's sinews। এই তিনটে অপশনই সঠিক, তাহলে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। সেকেন্ড স্ট্যান্ডারটা ভালো করে মনে থাকলে বা পড়লে আশা করি তোমরা এই কথাগুলোই খুঁজে পাবে। ম্যাম সিনিউসটা তো থার্ড স্ট্যান্ডার্ডে ছিল। ম্যাম মাসেল কথা যেটা সেটা তো থার্ড স্ট্যান্ডার্ডেই ছিল, সেটটা কোনটা? সি অপশনটা ম্যাম ওটা থার্ড স্ট্যান্ডার্ডে ছিল এখানে। ঠিক আছে, ইন দা সেকেন্ড বা থার্ড এরকম তাহলে বলতে পারে, হয়তো যেহেতু দুটো ম্যাক্সিমামটা দুটোই সেকেন্ড স্ট্যান্ডার্ডে ছিল, তাই হয়তো কোশ্চেনটা সেকেন্ড এন্ড থার্ড স্ট্যান্ডার্ড এরকম কোনো বলতে পারে। ঠিক আছে, what does the poet compare the tiger's creation process in the fourth stanza? একটা আমরা দেখতে পাচ্ছি একটা কম্প্যারিজন তিনি ওখানে উল্লেখ করেছেন, টাইগারকে যেভাবে সৃষ্টি করা হয়েছে বা বানানো হয়েছে তার সাথে ফোর্থ স্ট্যান্জাতে তিনি কিসের তুলনা করেছেন? এটাও খুব ইজি একটা প্রশ্ন, আশা করি তোমরা সবাই পারবে। এ ব্ল্যাকস্মিথস ওয়ার্কস, আ উইভার্স ওয়ার্ক, আ পটার্স ওয়ার্ক, আ স্কাল্পচার্স ওয়ার্ক। তো এখানে যেটা রাইট অ্যান্সার সেটা আশা করি সবাই দেখেই মানে কোশ্চেনটা দেখলেই আশা করি বোঝা যাবে, সেটা হচ্ছে অপশন এ, আ ব্ল্যাকস্মিথস ওয়ার্ক।
তাই তো? সেই আগুনের ইয়েতে সেই এটা মানে আমরা যখন পোয়েমটা পড়ে মানে আমাদেরকে যখন পড়ানো হয়েছিল, আমরা যখন পড়ে ফার্স্ট পড়ি তখন কিছু কিছু থাকে তো, কিছু কিছু ফ্রেজ, কিছু কিছু লাইন যেগুলো দেখবে চোখের সামনে একদম ভেসে ওঠে। তো ঠিক এই ব্ল্যাক স্মিথ ওয়ার্কটাও ঠিক সেরকম, ঠিক আছে? তো এই অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। What is the significance of the line, did he who made the lamp make thee? এই লাইনটার পার্টিকুলার, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনটার কি সিগনিফিকেন্স? It suggests that tiger and lamb were created separately. It compares the tiger to the lamb. It questions the nature of the creator. আর D হচ্ছে both A and B. Did he who made the lamb make thee? দেখো এরকম একটা প্রশ্ন আমি একটু আগে একজন বলছিল, আমি তাকে বললাম যে অপশন এ এন্ড বি যদি অপশন থাকে তাহলে কিন্তু হবে। এই কোশ্চেনটাও ঠিক সেরকমই, একদম সেরকম ভাবে সাজানো হয়েছে। ডিড হি হু মেড দ্য ল্যাম্ব মেক দি, এই লাইনটার মধ্যে কিন্তু আমরা অপশন এ এন্ড বি দুটোই দেখো ফুটে উঠছে। ইট সাজেস্ট দ্য টাইগার এন্ড ল্যাম্প ওয়্যার ক্রিয়েটেড সেপারেটলি। বারবার কেন ফোকাস করা হচ্ছে এটার মধ্যে, যে ল্যাম্পকে তৈরি করতে পারে সে কি করে টাইগারের মতন এত ফিয়ারসাম একটা ক্রিয়েচারকে তৈরি করতে পারে। তাহলে এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে ইট কম্পেয়ার্স দ্য টাইগার টু দ্য ল্যাম্প। যখনই ল্যাম্পের প্রসঙ্গ আসছে, ল্যাম্পের কথা আসছে, তার মানেই তাকে টাইগারের সঙ্গে তুলনা করা হচ্ছে। কেন না, দুটো একদম সম্পূর্ণ আলাদা পৃথক দুটি প্রাণী, কিন্তু এদের যিনি ক্রিয়েটার তিনি একজন। তো সে একজনই কি করে ল্যাম্পকেও তৈরি করতে পারে, আবার টাইগারকেও তৈরি করতে পারে। তাই এখানে কিন্তু অপশন এ এন্ড বি, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি, ঠিক আছে? তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম টুয়ার্ডস দ্য টাইগার? টাইগারে যে বলা যেতে পারে যে টোনটা ঠিক কিভাবে পোট্রে হয়েছে পুরো পোয়েম জুড়ে, ফিয়ারফুল, অ্যাডমাইরিং, ইনডিফারেন্ট, কোশ্চেনিং। আমি যেটা প্রথমেই বললাম যে কোশ্চেন করা হচ্ছে বারবার, অবাক, মানে পোয়েট অবাক হচ্ছেন এবং কোশ্চেন করছেন। তাই এখানে অপশন ডি কোশ্চেনিংই হবে টোন অফ দ্য পোয়েম। তো এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডাজ দ্য রিপিটেশন of the first and last stanzas suggest? একটা দুটো লাইন আমরা জানি যে রিপিট করা হচ্ছে বারবার ফার্স্ট এবং লাস্ট স্ট্যান্জাতে, সেটা কি সাজেস্ট করছে? the cyclical nature of life, the poet's obsession with the tiger's eternal presence in the forest, the unanswered questions about the tiger's creation. কি বলা হচ্ছে দেখো, আমি অপশন গুলো আরেকবার করছি। হ্যাঁ, দ্য সাইক্লিক্যাল নেচার অফ লাইফ, মানে আমাদের জীবনের যে মানে সেই ঘুরছে আর কি, ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে উপস্থিত হচ্ছে, সেই নেচারটা। দ্য পোয়েটস অবসেশন টু টাইগার, পোয়েট বারবার টাইগারের উপর এত জোর দিচ্ছেন, তাহলে কি তার একটা অবসেশন কাজ করছে। দ্য টাইগার্স ইটারনাল প্রেজেন্স ইন দ্য ফরেস্ট, এইটা তো কোনোভাবেই হতে পারে না যে টাইগার বরাবরের জন্যই ফরেস্টে রয়ে গেছে সেটা। দ্য আনঅ্যান্সার্ড কোশ্চেন্স অ্যাবাউট দ্য টাইগার্স ক্রিয়েশন, যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি। কেন? দ্য আনঅ্যান্সার্ড কোশ্চেন, পোয়েট যে এতবার করে কোশ্চেন করছেন সেটার অ্যান্সার কিন্তু পোয়েট আমাদেরকে দিতে পারছেন না, নিজেও খুঁজে পাচ্ছেন না। কেন না, তিনি বারবার খুব অবাক হচ্ছেন এবং একটা মেসমেরাইজিং একটা ব্যাপার তার মধ্যে কাজ করছে যে কিভাবে এটা সম্ভব। তাই তিনি বারবার কিছু লাইন, কিছু ওয়ার্ডস, কিছু ফ্রেজ কিন্তু ওই রিপিট করেছেন ফার্স্ট এবং লাস্ট স্ট্যান্জাতে। তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে, দ্য আনঅ্যান্সার্ড কোশ্চেন্স অ্যাবাউট দ্য টাইগার্স ক্রিয়েশন। এখানে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে কিছু প্রশ্ন যেগুলো আনঅ্যান্সার্ডই রয়ে যায়। ঠিক আছে, সেরকমই একটা প্রশ্ন হচ্ছে টাইগারের ক্রিয়েশন নিয়ে, যে এই যে টাইগার সৃষ্টি হলো, টাইগারকে সৃষ্টি করা হলো, এটা কিভাবে মানে সম্ভব এবং কি করে সম্ভব হলো। তো এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট,
What is the significance of the stars throwing down their spears and watered heaven with their tears? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই লাইনগুলোও কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট, এবং কিছু কিছু ক্ষেত্রে মনে হতে পারে যে হ্যাঁ দুটো লাইনই একসঙ্গে দিয়ে দিয়েছে। তো এই দুটো মানে পরপর এই যে এই লাইনগুলোর কি সিগনিফিকেন্স? It implies the stars were involved in the tiger's creation. It represents the awe and fear inspired by the tiger's creation. It suggests the tiger was created in heaven. It symbolizes the tiger's destructive power. ঠিক আছে, আমি আবারও বলছি, যে যে প্রশ্নগুলো সত্যি মনে হচ্ছে ইম্পর্টেন্ট এবং একটু টাফ, সেগুলো আমি একটু বেশি ফোকাস দিচ্ছি। ওকে, তো বলছে যে ইট ইমপ্লাইজ দ্য স্টার্স ওয়ার ইনভলভ ইন দ্য টাইগার্স ক্রিয়েশন। সত্যি কি যে তারারাও এই টাইগারের ক্রিয়েশনের ক্ষেত্রে তারা কোনো রোল প্লে করছে? ইট রিপ্রেজেন্টস দ্য অ অ্যান্ড ফিয়ার ইন্সপায়ার্ড বাই দ্য টাইগার্স ক্রিয়েশন। টাইগারকে, এই টাইগারের যে প্রসেস, মানে এই যে ক্রিয়েশন প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে কোথাও গিয়ে অ এবং ফিয়ার, মানে একটা অবাক করার মতন ব্যাপার, একটা হতভম্ব হয়ে যাওয়ার মতন ব্যাপার, আবার ভয়েরও কি ব্যাপার কাজ করছে। ইট সাজেস্ট দ্য টাইগার ওয়াজ ক্রিয়েটেড ইন হেভেন। এটা এই অ্যান্সারটা, এই অপশনটা কোনোভাবেই হতে পারে না যে সে কি হেভেনে, টাইগারকে কি হেভেনে সৃষ্টি করা হয়েছে। ইট সিম্বলাইজেস দ্য টাইগারস ডিস্ট্রাকটিভ পাওয়ার। নো, এই থ্রোয়িং ডাউন দেয়ার স্পিয়ার্স, ওয়াটার, এটা কোনোভাবেই টাইগারের ডিস্ট্রাকটিভ পাওয়ারকে সিম্বলাইজ করছে না। তাহলে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি। It represents the awe and fear inspired by the tiger's creation. এই টাইগারের ক্রিয়েটিভ প্রসেস নিয়ে যে পোয়েট বারবার কথা বলছেন, বারবার কোশ্চেন করছেন, বারবার অবাক হচ্ছেন, এর মধ্যে দিয়ে তিনি যে এই স্টার্স এর যে কথা তিনি তুলে এনেছেন এবং ওয়াটার হেভেন উইথ দেয়ার টিয়ার্স, এই যে ফ্রেজটার কথা তিনি বলছেন, এর মধ্যে দিয়ে ভয় এবং অবাক বা কি বলবো, যে নিজে একটা মানে একটা জাস্ট হা হয়ে থাকা, এরকম একটা ফিলিংস, এরকম একটা এক্সপ্রেশন, এটারই তিনি কিন্তু কথা বলতে চেয়েছেন। তাই এখানে কিন্তু কোনোভাবেই স্টার্সটা তার ক্রিয়েশনে ইনভলভ বা হেভেনে তৈরি করা হয়েছে ডিস্ট্রাকটিভ পাওয়ার, এগুলো হবে না। এটা রাইট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, what does the tiger represent in William Blake's poems? তো এখানে টাইগার কি রিপ্রেজেন্ট করছে, যেটা নিয়ে আমরা একটু আগে ডিসকাশন করছিলাম, সেরকমই একটা প্রশ্ন। a metaphor for nature's beauty and fury, an allegory for the human soul, a representation of the industrial revolution, a symbol of God's creation. Sorry, দেখো সিম্বল তো অবশ্যই, আর সিম্বল অফ গডস ক্রিয়েশন, গডেরই তো বানানো, সেটা তো মানলাম, কিন্তু কিসের সিম্বল সেই হিসেবে তো এরকম আমরা বলতে পারি না, তাহলে অপশন বি হচ্ছে না কোনোভাবে। আর রিপ্রেজেন্টেশন অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, হ্যাঁ সেই সময় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন একটা খুবই একটা জ্বলন্ত একটা টপিক বা একটা ইভেন্ট বলা যেতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই টাইগার রিপ্রেজেন্ট করছে এরকমটা নয়। অ্যান্ড অ্যালিগরি ফর দ্য হিউম্যান সোল, নো, অ্যালিগরি হিউম্যান সোলের অ্যালিগরি হিসেবে যে টাইগারকে ইউজ করা হয়েছে সেটাও কিন্তু নয়। যেটা হবে সেটা হচ্ছে আ মেটাফর ফর নেচারস বিউটি অ্যান্ড ফিউরি। প্রকৃতির, ওই যে বললাম নেচারকে যদি থিম হিসেবে দেখি, প্রকৃতির যে সৌন্দর্যতা, যে বিউটি, যে গ্রেসনেস, যে পজিটিভনেস, যদি বলি পজিটিভ দিক, তেমনি কিন্তু ফিউরিও রয়েছে, যে একটা ভয়াবহ একটা দিক, একটা নেগেটিভ একটা দিক, একটা ফিয়ারফুল একটা দিক। সেই সিম্বল হিসেবে, সেটার মেটাফর হিসেবে কিন্তু টাইগারকে উইলিয়াম ব্লেক তার টাইগার পোয়েমে কিন্তু রিপ্রেজেন্ট করেছেন। তো এখানে কিন্তু বিসিডি কোনোটাই সঠিক হবে না, যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশন এ। নেক্সট, হাউ ইজ দ্য টাইগার described in relation to God? টাইগারকে ইন রিলেশন টু গড কিভাবে পোয়েট তুলে ধরেছেন? দ্য টাইগার ইজ আ সিম্বল অফ গডস উইকনেস, দ্য টাইগার ইজ এ রাইভাল টু গডস পাওয়ার, দ্য টাইগার ইজ এ ক্রিয়েশন অফ গডস ডিভাইন মাইট, দ্য টাইগার ইজ এ রিপ্রেজেন্টেশন অফ গডস রক। তো কি হিসেবে এখানে দেখা হচ্ছে, দেখো যেটা আমরা মানে ওই যে অপশন গুলো পড়ার সময়ই একটা মনে হয় না, আমি এর আগে বলেছিলাম যে পড়তে পড়তেও দেখবে তুমি বুঝতে পারবে, তোমার মানে কি বল, তোমার মানে মন থেকে ইনসাইট তোমার একটা কথা কাজ করবে।
যেটা হতে পারে সেটা হচ্ছে দ্য টাইগার ইজ এ ক্রিয়েশন অফ গডস ডিভাইন মাইট। উইকনেস তো কোনোভাবেই নয়, টাইগার কোনোভাবেই গডের উইকনেস হতে পারে না। গডের রাগ বা বা ক্রোধ এরকম তার ফলাফল সেটাও হতে পারে না। গডস টাইগার আর রাইভাল এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাহলে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, দ্য টাইগার ইজ আ ক্রিয়েশন অফ গডস ডিভাইন মাইট। ঠিক আছে, বোথ দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগারকে ভগবানের গডের ডিভাইন মাইট হিসেবেই কিন্তু তুলে ধরা হয়েছে। তাই এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। What does Blake suggest about the paradox of creation? এই যে প্যারাডক্স একটা কাজ করছে, তো যেটা নিয়ে একটা মানে আমাদের মধ্যে একটা কাজ করছে। Creation is a reflection of God's perfection. Creation is inherently flawed and imperfect. Creation is a balance between innocence and experience. Creation is a product of the Industrial Revolution. এখানে ওই যে কথাটা বলবো যে প্যারাডক্স অফ ক্রিয়েশন, অবশ্যই এখানে কিন্তু দেখো ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, আর কোনো কিছুই হতে পারে না। মানে এটা চোখ বন্ধ করে আমাদেরকে অপশন সি করতে হবে। ক্রিয়েশন ইজ এ ব্যালেন্স বিটুইন ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। এখানে ক্রিয়েশনকে কিন্তু তিনি একটা ব্যালেন্স হিসেবে দেখিয়েছেন তাদের মধ্যে, ইনোসেন্সের মধ্যে এবং এক্সপিরিয়েন্সের। গডের কি পারফেকশন আবার ফ্লড এন্ড ইমপারফেক্ট এর মধ্যে কি মানে কি সম্পর্ক রয়েছে সেটা, নাকি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের প্রোডাক্ট? না, এটা কোনোভাবেই হয় না, কোনোভাবেই সম্ভব নয়। তাহলে যেটা সঠিক অ্যান্সার হতে পারে সেটা হচ্ছে এখানে কিন্তু দুটো পয়েন্টকে দেখতে গেলে পাশাপাশি রেখেছি, প্যারাডক্স কাজ করছে, প্যারাডক্স অফ ক্রিয়েশন একটা চলছে, সেটা হচ্ছে অপশন সি, ক্রিয়েশন ইজ আ ব্যালেন্স বিটুইন ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডাজ দ্য স্পিকারস ভয়েস রিপ্রেজেন্ট ইন দ্য পোয়েম? স্পিকারের ভয়েস এখানে পোয়েমে কি হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে? দ্য ভয়েস অফ দ্য টাইগার ইটসেলফ, দ্য ভয়েস অফ গড, দ্য ভয়েস অফ দ্য বার্ডিক প্রফেট, দ্য ভয়েস অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। এখানে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে অপশন ডি, দ্য ভয়েস অফ দ্য বার্ডিক প্রফেট। উইলিয়াম ব্লেক এখানে যিনি কথাগুলো, যিনি পোয়েমটা বলছেন, একজন প্রফেট হিসেবে এখানে মানে উঠে এসেছেন এবং নিজেই প্রশ্ন করছেন এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করছেন। তাই এখানে বলা যেতে পারে তার যে স্পিকারের যে ভয়েসটা, না কোনোভাবেই ভগবানের ভয়েস, টাইগারের ভয়েস এগুলো হতে পারে না। যেটা হচ্ছে যে পোয়েট এখানে নিজেই একজন প্রফেট হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন। তাই তিনি প্রশ্ন করছেন, তিনি উত্তর দিচ্ছেন, তিনি অবাক হচ্ছেন, তিনি ভয় পাচ্ছেন, তিনি উত্তর দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোথাও গিয়ে একটা সাসপেন্স বা একটা কোশ্চেনের আবহ তিনি রেখে দিচ্ছেন। তাই এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হাউ ডাজ ব্লেক পোর্ট্রে গডস ক্রিয়েশন ইন দ্য পোয়েম? ব্লেক কিভাবে, ওই যে বারবার দেখো এই প্রশ্নগুলোর উপরই জোর দেওয়া হয়েছে যে গডের যে সৃষ্টি সেটাকে তিনি কিভাবে পোর্ট্রে করছেন? As a reflection of the Industrial Revolution, as a paradoxical combination of innocence and experience, as a perfect and flawless process, as a violent and destructive force. তো এখানে দেখো যেহেতু অপশন বি, আমরা ওই যে ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বারবার বলছি, তো আবার প্যারাডক্সের কথাও একটু আগে বললাম। তাই এখানে অবশ্যই যখনই গডের, ভগবানের সৃষ্টির উপর প্রশ্ন আসছে, অবশ্যই একটা প্যারাডক্স কাজ করছে। কিসের মধ্যে? না কম্বিনেশন অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সের মধ্যে অবশ্যই। তো দেখো এটা প্রশ্নের ধরন বা ধাঁচ বা প্যাটার্নটা আলাদা মনে হচ্ছে, কিন্তু সে প্রশ্নের বিষয়বস্তু কিন্তু কোথাও কোথাও গিয়ে সেম। এর আগে আমরা এক দুটো প্রশ্ন প্রায় বলা যেতে পারে এটাকে নিয়ে অনেকটাই সেম, যে কি থিম, কি বিষয়বস্তু, কি বোঝাতে চেয়েছেন, টাইগার কি বোঝাচ্ছে, কোথাও গিয়ে সেই প্যারাডক্স, সেই আবার সেম জিনিসে আসছি আমরা, ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। তাহলে এখানে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। What is the significance of the fire and furnace imagery in the poem?
দুটো ইমাজিনারির কথা বলা হয়েছে, ফায়ার অ্যান্ড ফার্নেস। এইগুলোর কি সিগনিফিকেন্স? ইট রিপ্রেজেন্টস দ্য ডিস্ট্রাকটিভ নেচার অফ দ্য টাইগার, ইট রিপ্রেজেন্টস দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, it represents the enlightenment of the speaker, it represents the creative power of God. ঠিক আছে, তো এখানেও দেখো আবারও সেই একই মানে বলা যেতে পারে আমরা থিমে ফিরে আসছি বারবার। তো এই ফায়ার অ্যান্ড ফার্নেস ইমাজারিটা কিন্তু এখানে ভগবানের যে ক্রিয়েটিভ পাওয়ার, ভগবান কি কি সৃষ্টি করতে পারে, তার যে কতটা শক্তি, যে কতটা শক্তিশালী, সেটাকেই কিন্তু বারবার রিপ্রেজেন্ট করার জন্য এখানে পোয়েট ফায়ার, আগুন এবং ফার্নেস এই দুটো ইমাজিনারি মানে ইউজ করেছেন। ডিস্ট্রাকটিভ পাওয়ার নেচার টাইগারের না, সেই অর্থে ডাইরেক্টলি কিন্তু বলা যেতে পারে না যে তা টাইগারের ডিস্ট্রাকটিভ নেচারটাকে তুলে ধরার জন্য ইউজ করেছেন। নো, এখানে কিন্তু সেই যেহেতু টাইগারকে সৃষ্টি করার পেছনে সেই গডই রয়েছেন, তো সেই তার গডেরই ক্রিয়েটিভ পাওয়ারকেই কিন্তু সেটা রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কোনোভাবেই হতে পারে না। এনলাইটেনমেন্ট অফ দ্য স্পিকার, এর তো অপশনটাই ভুল। তো এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি। নেক্সট, a fool and his money are soon parted. আচ্ছা, এখানে কিন্তু আমরা এবার ড্রামাতে আসছি। আশা করি তোমরা বুঝতে মানে এই কোশ্চেনটা পড়তে পড়তে তোমরা বুঝতে পারছো যে a fool and his money are soon parted means একটা লাইন রয়েছে আর্মস এন্ড দ্য ম্যানে, যেখানে বলা হচ্ছে a fool and his money are soon parted। এটার অর্থ, তো it is easy to deprive a fool of his money. A tool, এটা ফুল হবে, a fool will part with his money, a fool will spend his money। তো যে দুটো অপশনকে দেখে পড়তে পড়তেই মনে হচ্ছে যেটা কোনোভাবে কি অপশন রে বাবা এরকম মনে হচ্ছে, সেটাকে আমরা বাদ দেবো। প্রথমেই বি আর সি দুটোই বাদ চলে গেল। যেটা হতে পারে সেটা হচ্ছে অপশন এ, ইট ইজ ইজি টু ডিপ্রাইভ আ ফুল অফ হিজ মানি। একজন বোকা ব্যক্তিকে বা যার বুদ্ধিশুদ্ধি একটু কম, তাকে তার প্রাপ্য অর্থ থেকে খুব সহজেই বঞ্চিত করা যায় এবং হয়ও। ঠিক আছে, অনেক সময় যারা খুব বেশি অর্থ বা টাকা পয়সার হিসেব ঠিকঠাক রাখতে পারে না, খরচাপাতি মানে ইন জেনারেল সেন্স আমি বলছি, তো সেখানে তার বলা হয় যে এটাই যে আ ফুল অ্যান্ড হিজ মানি আর সুন পার্টেড, যে একজন বোকার কাছে টাকা পয়সার বেশি দিন থাকতে পারে না। তাই এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। বা তাকে ধোকা দেওয়া, টাকা সে তার প্রাপ্য তার অংশ বা টাকা পয়সা থেকে বঞ্চিত করাটাও খুব সহজ। ঠিক আছে, তো এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। সিটাও তো অনেকটা ওরকমই লাগছে ম্যাম। না, এটা দেখো যেহেতু বললাম না, অপশনটা পড়েই দেখো আমরা বুঝতে পারছি ফুল উইল স্পেন্ড হিজ মানি। স্পেন্ড মানে সবাই করে, শুধু কি ফুলটা করে, একজন ইন্টেলিজেন্ট ব্যক্তিও স্পেন্ড করে। ওকে ওকে, তাই না? হ্যাঁ বেশ, আচ্ছা আচ্ছা, এখানে কোশ্চেনের প্যাটার্নটা আবার একটু চেঞ্জ হয়ে গেল, আবার দ্য ল্যাম্প এন্ড দ্য টাইগারে চলে এসেছে। ওটা মাঝখানে আমার মনে হয় একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, মাঝখানে ওটা চলে এসেছে। হোয়াট ডাজ দ্য পোয়েম সাজেস্ট অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? যেহেতু রোমান্টিক পিরিয়ডে রোমান্টিসিজম সেই সময় একটা মানে উঠে আসছে, এবং উইলিয়াম ব্লেক ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট পোয়েটস, ঠিক আছে, রোমান্টিক পিরিয়ডের ক্ষেত্রে। তো সেখানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন একটা জ্বলন্ত একটা ইভেন্ট বলা যেতে পারে, একটা ঘটনা বা একটা কারণ এই রোমান্টিক মুভমেন্টের। তো সেখানে এই পোয়েম থ্রু দিয়ে সেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কি ইম্প্যাক্ট করেছিল? ইট হ্যাড আ স্পিরিচুয়াল ইম্প্যাক্ট অন পিপলস লাইফস, ইট হ্যাড আ নেগেটিভ ইম্প্যাক্ট অন ওয়ার্কার্স অ্যান্ড প্রোডাকশন, it had a positive impact on rural life, it had no significant impact on society। ঠিক আছে, তো এখানে যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ইম্প্যাক্ট নিয়ে আমরা কথা বলি, তাহলে সেটা হচ্ছে ইট হ্যাড আ নেগেটিভ ইম্প্যাক্ট অন ওয়ার্কার্স অ্যান্ড প্রোডাকশন। আমরা জানি যে এর কোনো পজিটিভ সাইড কিছু ছিল না সেই মুহূর্তে, সেই সময় এটা নিয়ে একটা প্রত্যেকে একটা নিজেদের প্রোটেস্ট হিসেবে পোয়েমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। তো এই যে তাই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের কিন্তু দেয়ার ইজ নো পজিটিভ ইম্প্যাক্ট, নো স্পিরিচুয়াল ইম্প্যাক্ট, অনলি নেগেটিভ ইম্প্যাক্ট অন ওয়ার্কার্স অ্যান্ড প্রোডাকশন। তো এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, what is the central idea behind the poem's use of religious symbols? রিলিজিয়াস সিম্বলিজমের ক্ষেত্রে পোয়েট
এখানে কি সেন্ট্রাল আইডিয়া হিসেবে তুলে ধরেছেন? To celebrate the power of nature, to promote the Bardic prophet's teachings, to question the existence of God, to explore the paradoxical nature of God's creation. একদম চোখ বন্ধ করে যেটা অ্যান্সার হবে বা করবে সেটা হচ্ছে অপশন ডি, ওই সেই প্যারাডক্স এবং গডস ক্রিয়েশন, তাই তো? রিলিজিয়াস সিম্বলিজম, ক্রিশ্চিয়ানিটি, এগুলো ইউজ করার অর্থই হচ্ছে ভগবান গড যিনি এরকম দুটো এতটা ডিফারেন্ট দুটো ক্রিয়েশন বানাতে সক্ষম, তার নেচার সম্বন্ধে এখানে একটা প্যারাডক্স কাজ করছে, টু এক্সপ্লোর দ্য প্যারাডক্সিক্যাল নেচার অফ গডস ক্রিয়েশন। তো এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, রিলিজিয়াস সিম্বলিজম ইউজ করার অর্থ পেছনে পোয়েটের এটাই ছিল সেন্ট্রাল আইডিয়া। Next, what does the poem suggest about the relationship between humans and God? Humans are inferior to God's other creations. Humans have no connection to God's creations. Humans are superior to God's creations. Humans are equal to God's other creations. যেটা পোয়েম সাজেস্ট করছে, রিলেশনশিপ বিটুইন হিউম্যানস অ্যান্ড গড ইজ দ্যাট কি জানো, অপশন ডি, হিউম্যানস আর ইকুয়াল টু গডস আদার ক্রিয়েশন। এখানে হিউম্যানসদেরকে গডের যে আদার ক্রিয়েশনস আছে তাদেরকে এক করে দেওয়া হয়েছে, সমান করে দেওয়া হয়েছে, আর ইকুয়াল করে দেওয়া হয়েছে। তো এখানে পোয়েমটা ওই সম্পর্কর যে রিলেশনশিপ বলতে কিন্তু এই ইকুয়ালনেসটাকেই বোঝাতে চেয়েছেন, তাই এখানে এই ক্ষেত্রে কিন্তু অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এবার আশা করি আমসান দ্য ম্যান যে আসা গেল সেটা হচ্ছে যে ব্লাঞ্চলি হ্যাড সার্ভ। আমরা জানি ব্লাঞ্চলি যে আছে ক্যারেক্টার যিনি, সে ওই তাদের ইয়েতে কত বছর ধরে সে সার্ভ করছে, সেটা হচ্ছে 14 ইয়ার্স। আচ্ছা, আমি এটা একটা জেনারেল ইয়ে হিসেবে বলছি। আমরা জানি আর্মস অ্যান্ড দ্য ম্যানে প্রচুর ডেটস, সাল, ইয়ার্স এরকম রয়েছে, দেখবে প্রত্যেকটা একটাই রয়েছে, কখন ওয়ার শুরু হলো, কখন ওয়ার শেষ হলো, কে কত বছর ধরে সেখানে চাকর হিসেবে কাজ করছে, কত বছর ধরে সে মিলিটারিতে সার্ভ করেছিল, এরকম রয়েছে। প্রত্যেকটা ইয়ার, প্রত্যেকটা ডেট, সাল খুব ভালো করে মুখস্থ করে যাবে, একদম মুখস্থ করে যাবে, কারণ একটা না একটা আসবেই আসবে এবং সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। ঠিক আছে, সেরকমই একটা প্রশ্ন হচ্ছে এটা। তো এখানে কিন্তু অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, 14 ইয়ার্স। ওকে, নেক্সট, ওয়েল ইটস আ ফানি সাইট, হিয়ার দ্য ফানি সাইট রেফার্স টু। এখানে ফানি সাইট বলতে কি বোঝানো হয়েছে? আশা করি তোমরা পারবে, আমি বলে দিচ্ছি। সার্জিয়াসেস ক্যাভেলরি চার্জ অ্যাট সিলভিনিজা। সার্জিয়াস যে ক্যাভেলরি চার্জ নিয়েছিল সেটাকে এখানে ফানি সাইট হিসেবে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তো এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। একবারে দেখবে টু দা পয়েন্ট করা আছে, মানে ওই লাইনটা যখন পড়বে তোমরা একবারে ওখানে ওয়েল ইটস আ ফানি সাইট, এখানে ফানি সাইট বলতে কোনো ফাইটিং ওয়ারফেয়ার এর কথা নয়, একদম ক্যাভেলরি চার্জ। ক্যাভেলরি চার্জের সঙ্গে সঙ্গে কোথায় তিনি ক্যাভেলরি চার্জ নিয়েছিলেন না সিলভিনিজা, তো সিলভিনিজার কথা এখানে পুরোপুরি বলা হয়েছে, তাই অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হিয়ার ইয়াং ওয়ান রেফার্স টু, দেখবে ইয়াং ওয়ানদের কথা বলা হচ্ছে বারবার ওই মিলিটারি সার্ভিস এন্ড অলে। তো এখানে ইয়াং ওয়ান্সদের কথা বলতে কি বোঝানো হয়েছে? সোলজার্স হু আর বিলো 26। ইয়াং ওয়ান বলতে শুধুমাত্র তাদেরকেই বোঝানো হয়েছে যাদের বয়স 26 এর কম। ঠিক আছে, তাই ইয়াং ওয়ান বলতে কিন্তু অলওয়েজ সোলজার্স হু আর বিলো 26। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। According to Raina, the bravest of brave refers to, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, the bravest of brave, according to Raina কে? ঠিক আছে, আমরা জানি তিনি ম্যাম আগেরটা তো ইয়াং ইনএক্সপিরিয়েন্স সোলজার্সদেরও তো বোঝানো হয়েছে, ওটা এজ তো মেনশন করে কিছু বলা হয়নি, ওটা ইয়াং ওয়ান সোলজাররা যে মানে ব্যাটল ফিল্ডে গানস মানে এইসব অ্যামিনেশন নিয়ে যায় সেটার কথা বলেছে ব্রান্সলি। তো তাদের তো এক্সপিরিয়েন্স থাকে না, তারা ইনএক্সপিরিয়েন্স থাকে, সেই জন্য ওটা নিয়ে যায়, আর যারা এক্সপিরিয়েন্স তারা মানে খাবার নিয়ে যায়। তো সেটা ম্যাম এজ তো এজ উল্লেখ করা কোথাও তো নেই এরকম যে 26 মানে নিচে এজ থাকলে তাদেরকে বলা হয় ইয়ং ওয়ান।
যেহেতু ওখানে সার্জিয়াস এদের কথা বলা হচ্ছিল, ওখানে ওদের এজটা মেনশন করা আছে। তো এখানে পার্টিকুলারলি সেই জন্য সে কার কিরকম বয়স এবং তারা কিরকম সোলজার বয়স হিসেবে তাদেরকে তিনি তুলনা করেছেন। হ্যাঁ, প্রথমজন যেটা বললো যে হ্যাঁ ইয়াং ইনএক্সপিরিয়েন্স সোলজার্স, যেহেতু যাদের বয়স 26 এর বিলো হবে, অবশ্যই তাদের কোনো এক্সপিরিয়েন্স থাকবে না যুদ্ধক্ষেত্রে যাওয়ার। তো সেই সব ইয়াং ইনএক্সপিরিয়েন্স সোলজার্স থেকেও তাহলে বোঝানো হচ্ছে। তো ঠিক আছে, আমি এই প্রশ্নটা আমি যেহেতু প্রপারলি এজ মেনশন করা নেই, সেহেতু আমি আরেকবার তাহলে রিচেক করবো অ্যান্সারটা, যদি কিছু চেঞ্জ হয় আমি তোমাকে জানি। ঠিক আছে, ওকে ম্যাম। এখানে সার্জিয়াস স্যারানভ, তাই তো, দ্য ব্রেভেস্ট অফ ব্রেভ, রাইনা কাকে উল্লেখ করেছিল? দা সার্জিয়াস স্যারানভ। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। He did it like an operative tenor, a regular handsome fellow with flashing eyes and lovely moustache, shouting his war cry and charging like Don Quixote at the windmills. An operative tenor is, এখানে অপারেটিভ টেনর বলতে কি বোঝানো হয়েছে? একটা পুরো কনভারসেশনের লাইন তুলে দেওয়া হয়েছে, এখানে লাস্টে প্রশ্ন করা হয়েছে অপারেটিভ টেনর বলতে কি বোঝানো হয়েছে। A singer in a movie, the hero of an opera singing with the highest ordinary adult male voice, a tenor managing the opera, a tenor which is the chief. তো দেখো এখানে আমরা জানি, আশা করি মনে আছে তোমাদের, দ্য হিরো অফ এন অপেরা সিঙ্গিং উইথ দ্য হাইয়েস্ট অর্ডিনারি অ্যাডাল্ট মেল ভয়েস। এখানে অপারেটিভ টেনর বলতে কিন্তু অপেরা, আমরা জানি যে অপেরা গুলো হয়, সে অপেরাতে যে হিরো হয়, যে অপেরার হিরো গুলো হয়, তারা যখন গান করে সেই গানের তাদের মানে ভয়েসটা হয় একদম হাইয়েস্ট, মানে অ্যাডাল্ট ভয়েসের, মানে একদম মেল ভয়েসের হাইয়েস্ট, তারা একদম হাই টোনে গানটা করে। তো সেই ইয়েটাকে, টেকনিকটাকে এখানে অ্যান অপারেটিভ টেনর হিসেবে গণ্য করা হয়েছে। তো এখানে দ্য হিরো অফ অ্যান অপেরা সিঙ্গিং উইথ দ্য হাইয়েস্ট অর্ডিনারি অ্যাডাল্ট মেল ভয়েস ইজ দ্য রাইট অ্যান্সার, মানে অপশন বি। ঠিক আছে, আর কোনো দিকে কিছু তাকানোর দরকার নেই, একদম এখানে খুব মানে একদম ডেফিনেশনের মতন করে বলা হয়েছে অপশনটার মধ্যে, তাই অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, here the person who is compared with an operative tenor, এবার দেখো ওই প্রশ্নটার সূত্র ধরেই প্রশ্ন যে এই আর্মস এন্ড দ্য ম্যানে অপারেটিভ টেনর বলতে কাকে বোঝানো হয়েছে বা কাকে বলা হয়েছে ডাইরেক্ট, সেটা হচ্ছে সার্জিয়াস, তাই তো। সার্জিয়াসকে এখানে অপারেটিভ টেনর হিসেবে উল্লেখ করা হয়েছে। অপশন এ সরি বি হচ্ছে রাইট অ্যান্সার, সরি। হেয়ার আর রেগুলার হ্যান্ডসাম ফেলো বলতে কাকে বোঝানো হয়েছে? যার কথা বারবার আসছে, সেটা মানে থ্রু আউট দ্য ড্রামা, সেটা হচ্ছে সার্জিয়াস। সার্জিয়াসকেই এখানে কিন্তু বারবার ওই হ্যান্ডসাম ইয়াং ওয়ান্স এরকম করে বলা হচ্ছে যে হ্যান্ডসাম ফেলো। তো এখানে সার্জিয়াসকেই হ্যান্ডসাম ফেলো হিসেবে উল্লেখ করা হয়েছে। নেক্সট, দ্য টার্ম টেনর মিনস, আবারও দেখো ওই টেনরের ওপরই প্রশ্ন, এখানে টেনর বলতে কি বলা হচ্ছে? ওই সেমই হবে অ্যান্সারটা, দ্য হাইয়েস্ট অ্যাডাল্ট মেল ভয়েস ইন মিউজিক। অপেরাতে ফিমেলরাও গান, মানে ফিমেল ভয়েসও গান করে, মেল ভয়েসও গান করে। এর টেনর বলতে কিন্তু দ্য হাইয়েস্ট, এবং তারা একদম উচ্চ স্বরে, উচ্চ একদম হাই পিচে গান করে। তো এই হাইয়েস্ট অ্যাডাল্ট মেল ভয়েস ইন মিউজিকে এখানে তাকে এখানে টেনর বলা হয়। নেক্সট, ডন কুইক্সোট, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ডন কুইক্সোট কি বা কে বা কাকে বলা হয়? দ্য রোমান্টিক হিরো অফ সার্ভেন্টাস নোভেল অফ দ্য সেম নেম, দ্য পারসুয়েডার অফ লফটি বাট ইমপ্র্যাকটিক্যাল ideals, the hero of Shaw's novel, a romantic lover, a romantic poet. আমরা অপশন দেখেই বুঝতে পারছি কি রাইট অ্যান্সার। যখনই অনেকে এই ট্রিকটা ফলো করে যে অনেক সময় যদি মানে বুঝতে না পারে বা কনফিউজ থাকে বা শিওর না থাকে যে কোনটা রাইট অ্যান্সার হবে, অনেক সময় তারা এটাকে ফলো করে যে যেটা অপশনটা বেশ লেন্দি বা অনেকটা ডিসকাস করা হচ্ছে, হয়তো সেটাই রাইট অ্যান্সার। ঠিক আছে, অনেক সময় ট্রিকটা ঠিকও হয়ে যায়, মানে মিলেও যায়। তো এখানে কিন্তু সেটা ফলো করো না, যদিও ডন কুইক্সোট আশা করি তোমরা জানো, পড়েছো। সেটা হচ্ছে দ্য রোমান্টিক হিরো অফ সার্ভেন্টাস নোভেল অফ দ্য সেম নেম, ডন কুইক্সোট নামেই আছে নোভেলে তার নাম। দ্য পারসুয়ার অফ লফটি বাট ইমপ্র্যাকটিক্যাল আইডিয়াস, এমন কিছু
আইডিয়াল বা লক্ষ্য তার ছিল, যেটাকে ইন রিয়েল মানে ওয়ার্ল্ডে পাওয়া বা অ্যাচিভ করা একদম ইম্পসিবল। তো ঠিক সেরকম কিছু আইডিয়ালস যে রোমান্টিক, অবশ্য রোমান্টিক হিরো মানে এখানে রোমান্টিক কথা তার বসতে মানেই হচ্ছে যে তার মধ্যে একটা রোমান্টিসিজম কাজ করছে, যেখানে সে লজিক বা রিজন হারিয়ে ফেলে। তো সেই রকম একজন হিরোকেই কিন্তু ডন কুইজো বলা হয়। তো এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার যদি আমি প্রশ্ন করি, আর্মস এন্ড দ্য ম্যানে ডন কুইজো কাকে বলা হচ্ছে? সার্জিয়াসকে। কেন বলা হয়? কারণ সে যে ক্যাভালারি চার্জটা করেছিল প্রায় সে মানে তার মেশিন গানের সামনে দাঁড়িয়ে গেছিল, তো এটা রিলেটেড করে কিছু একটা বলে তার পরিস্থিতির সাথে রিলেশন। আর কেউ কিছু একটু ভালো করে বুঝিয়ে বলতে চান? অ্যাকচুয়ালি সার্জিয়াস আইডিয়ালিজমে ছিল, প্র্যাকটিক্যাল লাইফ বা রিয়ালিজম নিয়ে কিছু ভাবতে পারতো না, ও আইডিয়াল ওয়ার্ল্ডে বিলং করতো। ও সো আইডিয়ালিজমের সাথে একসাথে করে ওটা জন কিওটের সাথে ওটা কম্পারিজন করা হয়েছে। আর কেউ কিছু বলতে চাও? ম্যাম ডন কুইজোটি যে হচ্ছে হিরোটা ছিল, সেইখানে যেমন ডন কুইজোটি একটা মানে কার্টুন মানে পর্দাতে সে যখন নিজেই ওরকম মানে ইয়ে তীর ছুঁড়ে মানে ছিঁড়ে দিয়ে তারপর ভেবেছিল যে আমি হিরো, সেই রকম ভাবেই সার্জিয়াসও ক্লেভারিটি চার্জ যখন করেছিল যে ওদের গুলির সামনে দাঁড়িয়ে গিয়েছিল, কিন্তু ওদের গুলি ছিল না, তাই জন্য বেঁচে গিয়েছিল, সেই জন্য এখানে তুলনা করা হয়েছে। আচ্ছা, আশা করি আর এর থেকে বেশি কিছু কারোর বলার নেই, সবাই সবটা বলে দিয়েছে। আর কি কিছু বলার আছে? নেই, আশা করি মানে আর কিছু বলার না থাকারই কথা। হ্যাঁ, একদমই তাই। স্যার মানে এখানে সার্জিয়াসকেই বারবার ওরকম একটা হিরো হিসেবে কিন্তু ব্লগার শো দেখানোর চেষ্টা করেছে। তো অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দ্য টাইম হোয়েন অ্যাক্ট 2 অফ দ্য প্লে ওপেন্স ইজ, এরকম প্রশ্ন মনে হয় এসেছিল মানে আমার যতদূর মনে পড়ছে মাদ্রাসাতে হয়তো এসেছিল, ওই ইয়ের ক্ষেত্রে হয়তো ওই ড্রামাটার ক্ষেত্রে, নামটা মনে পড়ছে। দ্য টাইম when act 2 of the play আর্মস এন্ড দ্য ম্যানের act 2 যখন থেকে শুরু হচ্ছে, সেই টাইমটার কথা বলা হচ্ছে। 6th day of March 1886, 7th day, 8th day, 5th day, আবার সালটাও দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, 1886। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে আমি তোমাদের জিজ্ঞেস করছি, বলো। এ কি হবে ম্যাম? এ হবে ম্যাম। 6 মার্চ 1886 ম্যাম। মার্চ 6 মার্চ একদম 1886, 6th of March। তো এখানে অপশন এ অ্যাক্ট 2 তখন থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, গুড। আচ্ছা, when I leave their service and start a shop in Sofia, their custom will be half my capital. Their bad word would ruin me. Nicola to Luca. Here the term custom mean their custom will be half my capital. এখানে কাস্টম বলতে কি বোঝা হচ্ছে? বিজনেস, প্যাট্রোনেজ অর সাপোর্ট, হ্যাবিট, ম্যানার, ম্যানারিজমস। এখানে অবশ্যই দেখো সার্ভিস, শপ, এসবের কথা বলা হচ্ছে, ক্যাপিটালের কথা বলা হচ্ছে। তো অবশ্যই অপশন এ যেটা রয়েছে, বিজনেস, প্যাট্রোনেজ অর সাপোর্ট। বিজনেস তার সাথে প্যাট্রোনেজ অর সাপোর্ট এটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, হ্যাবিট, ম্যানার, ম্যানারিজম কোনো রকমের কোনো ম্যানারিজমস এর কথা এখানে বলা হচ্ছে না। যেটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অপশন এ, বিজনেস, প্যাট্রোনেজ অর সাপোর্ট। এখানে নিকোলা লুকাকে সে যখন গল্প হচ্ছে যে সে যখন নিজের এই সার্ভিসকে ছেড়ে দিয়ে সে যখন নিজের নিজস্ব একটা শপ সে খুলবে সোফিয়াতে, দেয়ার কাস্টম উইল বি হাফ মাই ক্যাপিটাল। তো এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নিকোলা সার্ভড দ্য পেটকক ফ্যামিলি ফর, এটাও আশা করি পারার কথা। 10 years। হ্যাঁ, 10 years হবে না? 10 years 10 years, yes. Nicola served the Petkoff family for 10 years. Option B is the right answer. The secret of success in service, according to Nicola, is slave mentality or servile mentality, or having the soul of the servant, being in good grace, loyalty, hospitality. অবশ্যই slave mentality or servile mentality or having the soul of the servant, নিজেকে সার্ভেন্ট
তুমি যে সার্ভেন্ট, সেটার একদম মানে সেই দাসত্ব করার, যে আমি তোমাদের স্লেভ, এইরকম একটা অ্যাটিটিউড বা ম্যানার বা নেচার নিয়ে চলতে হবে। একদম নিজেকে মানে একদম সমর্পিত করে দেওয়ার মতন একটা জিনিস সবসময় শো বা সবসময় একটা নিয়ে চলতে হবে, সেই শোলটা নিয়ে ঘুরে বেড়াতে হবে। তো এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, যেখানে নিকোলা বলছে যে দ্য সিক্রেট অফ সাকসেস ইন সার্ভিস, এই যে আমি সার্ভিসে রয়েছি এদের এখানে, এই যে এত বছর ধরে আমি কন্টিনিউ করতে পারছি, এর পেছনে সেই সাকসেসের সিক্রেটটা হচ্ছে এটা। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। The words over the treaty was signed 3 days ago at Bucharest, and the decree for our army to demobilize was 70 issued yesterday. The treaty was signed on কি হবে? অপশন এ। আচ্ছা, ও ঠিক বলছে। 3rd ফেব্রুয়ারি হ্যাঁ ম্যাম। ম্যাম ঠিকই বলছি। আচ্ছা, কারুর মনে হলো 3rd ফেব্রুয়ারি, কারুর মনে হচ্ছে 3rd মার্চ। দুজন বলছো 3rd মার্চ, একজন বললে 3rd করে বলো। মার্চই হবে, ফেব্রুয়ারি নয়। ফেব্রুয়ারি নয় ম্যাম, ভুল করে বলা হয়ে গেছে ম্যাম, মার্চ। হ্যাঁ, এই জন্যই কনফিউশন আমি বারবার বলছিলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি 3rd day of March 1886. The treaty was signed on 3rd day of March 1886. ঠিক আছে, আশা করি আর ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বেশ, নেক্সট। The decree for the army to demobilize was issued on কি হবে? এই যে বললাম অনেকগুলো ডেট অ্যান্ড সাল রয়েছে। ডি হবে ম্যাডাম। আর কেউ কিছু বলবে? বাকিরা মনে হচ্ছে কনফিডেন্ট নয়, বা জানে হয়তো, বা হয়তো ভুলে গেছে তোর মধ্যে একটা। হ্যাঁ, যে বললে অপশন ডি, 5th day of March 1886। শুধুমাত্র কিন্তু এই চিঠিটা মনে রাখলে হবে না, এইটা আপনাকে মনে রাখতে হবে। The decree for the army to demobilize was issued on 5th day of March 1886। তাহলে এখানে কিন্তু অপশন ডি is the right answer. Okay, next. Catherine's usual sore throats result from her washing her neck every day, her bathing 2 times, her swimming in the pool for 10 hours in imitation of Western manners. Option A is the right answer. Her washing her neck every day. সে তার neck কে everyday wash করতো, সেই জন্য তার sore throat হয়ে গেছিল। তো এখানে অপশন এ হচ্ছে right answer. The last postal delivery that reached Bluntly was 4 weeks ago. আর কেউ কিছু বলতে চাও? ও ঠিক বলছে। আর কেউ? 4 weeks। 3 আর 4 নিয়ে কনফিউশন। সঠিক হবে ম্যাম, সঠিক উত্তর হবে 3 weeks ago. Go and check. ওকে, এটা তোমাদেরকে করতে হবে। কোথায় রয়েছে, কত রয়েছে, আমি বলে দিলাম 3 weeks। এবার তোমরা কোথায় রয়েছে সেটা চেক করবে, ঠিক আছে? এই আপাত দৃষ্টিতে ওই যে বললাম, দেখে মনে হচ্ছে কোশ্চেনটা 1 লাইনের কোশ্চেন, খুবই এমন কিছু ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই in-depth প্রশ্ন কিন্তু আসতে পারে। The last postal delivery that reached Bluntly was 3 weeks ago, not 4. ঠিক আছে, আসতে পারে। তো এখানে সি হচ্ছে রাইট অ্যান্সার। Here, plenty of heart means a good deed of tender feelings. দিদি হবে এটা, heart full of abundance, and abundance of heart, plenty of heart.
প্লেন্টি অফ হার্ট বলতে কি বোঝানো হয়েছে? কি মনে হচ্ছে বলো তো, চেষ্টা করো, তারপর তো আমি বলছি। এ মনে হচ্ছে। এ মনে হচ্ছে। আর কারো কিছু কি মনে হচ্ছে? এ মনে হচ্ছে ম্যাম, সবারই হয়তো। কেন মনে হচ্ছে বলো তো? প্লেন্টি অফ হার্ট এখানে গুড ডিড, এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে যে প্লেন্টি অফ হার্টই হবে। আর অন্য কয়েকটা অপশনে তো ওরকম সেরকম দেওয়া নেই, রিপিট করে দিয়েছে বিনামাটা প্লেন্টি অফ হার্ট। আমার যতদূর শুনে মনে হলো যে সবাই কনফিডেন্ট নয় বা শিওর নয় বা জানে না, কিন্তু যে কজন অ্যান্সারটা বলার চেষ্টা করলো তারা বাকি অপশন গুলো সাপেক্ষে অ্যান্সারটা বলার চেষ্টা করলো, যে বাকি অপশন গুলো দেখে কোথাও মনে হচ্ছে না সঠিক হতে পারে। অ্যাবান্ডেন্স, হার্ট ফুল অফ অ্যাবান্ডেন্স, নো অ্যাবান্ডেন্স অফ হার্ট, এটা তো সেই মানে উল্টে পিল্টে হয়ে গেল অ্যান্সারটা। প্লেন্টি অফ হার্ট, এটা তো একদমই ফালতু একটা অপশন। যেটা হতে পারে সেটা সত্যিই তাই, আ গুড ডিড অফ টেন্ডার ফিলিংস। প্লেন্টি অফ হার্ট বলতে একটা টেন্ডার, সফট, কি বলবো, একটু মানে নরম, মানে একটু তুলতুলে ব্যাপার আর কি, এরকম। তো গুড ডেট মানে গুড, মানে একটু বেশ ভালো পরিমাণে আর কি। তো সেখানে সেদিক থেকে দেখতে গেলে অবশ্যই হ্যাঁ, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। প্লেন্টি অফ হার্ট মিনস আ গুড ডিড হবে এটা, হ্যাঁ, আ গুড ডিড অফ টেন্ডার ফিলিংস। নেক্সট, সার্জিয়াস গেভ নিকোলাকে সার্জিয়াস কত লেভাস দিয়ে দিয়েছিল? 30 লেভার্স, রাইট। 30 লিভার্স। 20 লিভার্স, 20 ম্যাম। ব্লাঞ্চলি 30 দিয়েছিল। দিয়েছিল 10, ব্লাঞ্চলি 10 দিয়েছিল। ও আর ব্লাঞ্চলি 25 দিয়েছিল পেটকফ দিয়েছিল। পেটকট দিয়েছিল 25 মনে হচ্ছে। খুব পাতি একটা প্রশ্ন, ঠিক আছে, কিন্তু দেখো এই প্রশ্নটার মধ্যে নিজেদের মধ্যে ডিবেট হতে পারে। তো সেটা হচ্ছে, হ্যাঁ যেটা বললো একজন, দুজন, মনে হয় তিনজন, দুই থেকে তিনজন মনে হয় বললো অপশন সি 20 লিভার। ঠিক আছে, 30 বা 40 কিন্তু নয়, 20। সার্জিয়াস নিকোলাকে 20 দিয়েছে। ঠিক আছে, অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার। ওই যে বললাম, খুবই মানে সূক্ষ্ম জিনিস কিছু, মানে একদম মনে হতে পারে আপাতত তুমি পড়ে চলে গেছো, হয়তো অত ইম্পর্টেন্সই দাওনি, জাস্ট সারপাস করে গেছো, কিন্তু ওইখান থেকেই দেখা গেল প্রশ্নটা দিয়ে দিল। কেন না, এই 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 ব্যাপারটা, ওই যে ব্লান্টলি কত দিয়েছিল, পেটকফ কত দিয়েছিল, সার্জিয়াস কত দিয়েছিল, এখানে এরকম করেই প্রশ্নগুলো সাজানো যেতে পারে। তাই এই ক্ষেত্রে কিন্তু অপশন সি 20 লেভার্স এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তো ম্যাম, হ্যাঁ বলো। হ্যাঁ, বাকি যারা দিয়েছিল মানে সার্জিয়াস কে তো জানতে পারছি, কিন্তু ব্লাঞ্চলি বা পেটকফ কত কত দিয়েছিল একটু বলবেন? দেখো ওই যে পেটকফ যতদূর মনে পড়ছে 25, ব্লাঞ্চলি 30 থেকে 40, আমার যতদূর মনে পড়ছে 10 দিয়েছিল, ব্লাঞ্চলি 10। তাহলে 10 মনে হয় ইয়ে দিয়েছিল পেটকফ মনে হয়। তো পেটকট 25 দিয়েছিলেন। পেটকফ 25 দিয়েছিল, ব্লাঞ্চলি 10 দিয়েছিল, সার্জিয়াস 20 দিয়েছিল। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ওই যে বললাম ওই ওই এই প্রশ্নটার মতনই, এই যে এই কে কত লেভার্স দিয়েছিল এটা সে নিজেদেরকে খুঁজে বার করতে হবে, কোন অ্যাক্টে রয়েছে, কোথায় রয়েছে, তবে তুমি শিওর হতে পারবে যে হ্যাঁ যাক আমি অ্যান্সারটা ঠিক, হ্যাঁ অ্যান্সারটা ঠিক আছে, এবং এই অত দিয়েছিল ও অত দিয়েছিল। ম্যাম 56 নাম্বারে ওই কোশ্চেনটা একটু বলবেন? The decree for the army to demobilize was issued on, বলতে চাচ্ছে ওটা আমি বুঝতে পারছি না। এটা কি বলতে চেয়েছে, মানে এটা তো ট্রিটি ঘোষণা হয়ে গেছে, এবার আস্তে আস্তে পক্ষে সৈন্যবাহিনীকে ওখান থেকে সরিয়ে নিতে হবে। তো এইটা কবে ঠিক হলো, এইটা কোন ডেটে ঠিক করা হয়েছে? 5th day of March। ট্রিটি সাইন হয়েছে কবে? ট্রিটি সাইন হয়েছে 3rd day of March। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, যেটা সব যুদ্ধক্ষেত্রে মানে যুদ্ধের ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা আমি এখনো পিপিটিটা আমি থেকে যাচ্ছি না, যদি পিপিটি থেকে কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে একবারে বলো, তারপরে আমি একবার অফ করব। ম্যাম, এক এক করে বলো। ম্যাম 10 নম্বর কোশ্চেনটাতে একটু যাবেন?
বলো ম্যাম এখানে সিভিল ওয়ারটা আপনি উত্তর দিলেন। সিভিল দেখো অনেকগুলো ওয়ার, তোমার ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, সিভিল ওয়ার, ভিয়েতনাম ওয়ার, সিভিল ওয়ারও হয়েছে। এরকম সিভিল ওয়ার অনেক দেশের মধ্যে ঘটেছে, এক দুটো তো নয়। এরকম পার্টিকুলার কোনো সিভিল ওয়ারের কথা এখানে বলা হয়নি। কিন্তু আমরা এখানে অত সিভিল ওয়ার নিয়ে মাথা ঘামাবো না, বিশেষ করে এখন তো একদমই ঘামিও না, সময় হাতে তোমার খুব কম। একদম কোন পোয়েম কোন সময়ের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে সালটা ভালো করে জেনে নেবে। কোনো যুদ্ধ ঘটে থাকলে, কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো রেভলিউশন ঘটে থাকলে সেগুলো ভালো করে পড়ে যাবে, বাস। আর বাকি কিছু জানার দরকার নেই। বুঝাতে পারলাম? কোন ওয়ারের কথা বলছি? হ্যাঁ, তাহলে এখানে কোন ওয়ারের কথা বলছি? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। সিভিল ওয়ার তো মেইনলি কোনো একটা দেশের মধ্যে যখন যুদ্ধ হয় তখন সেটা তো সিভিল ওয়ার বলে। এটা যে কোনো সিভিল ওয়ারই হতে পারে, সিভিল ওয়ার একটা কান্ট্রির মধ্যেই হবে, দুটো কান্ট্রি। মাথা ঘামাবো না, ওকে? যেহেতু পোয়েমটা সিভিল ওয়ারের সময় লেখা নয়, সিভিল ওয়ারের কথাও বলছে। কোন ওয়ারের কথা? ফার্স্ট ওয়ার। আচ্ছা, নেক্সট বলো ম্যাম। 90 কোশ্চেনটা একটু বলবেন? 19। আচ্ছা, why is the truth untold? কেন ট্রুথটা এতদিন সবার সামনে আসেনি বা বলা হয়নি? The essence of the war is pity, কেননা যুদ্ধের ফলাফল খুবই দুঃখজনক বা খুবই পিটিয়াস বা খুবই হতজনক। এখান থেকে ভালো কিছু হয়নি, কোনো দেশের কোনো উন্নতি ঘটেনি। সর্বদা মৃত্যু ঘটেছে, রক্তারক্তি ঘটেছে, ডিস্ট্রাকশন ঘটেছে, ফ্যামিলি ধ্বংস হয়েছে, মানুষ মারা গেছে, অর্থের ক্ষতি হয়েছে, একটা রাষ্ট্র পিছিয়ে গেছে তার উন্নতি থেকে। তাই যুদ্ধের যে দ্য আদার সাইড অফ ওয়ার সম্বন্ধে কেউ সে সত্যিটা বলে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। ম্যাম 3-4টে কোয়েশ্চেনের আনসার একটু বুঝিয়ে দেবেন? আপনি বললেন, বাট আরেকবার একটু বলে দিলে ভালো হয়। না 3-4টে, এবার তুমি যদি 3-4টে বলো, বাকিরা আদার্স কোশ্চেন আছে আজকে ক্লাসে। একটাই তাহলে ম্যাম, একটা বা দুটো বলে বলো। হ্যাঁ, বলো ম্যাম। একটা হচ্ছে ম্যাম 21 আর 23। Which of the following is not addressed in William Blake's poems? Agricultural reforms by right answer. আমি এখানে poems বলতে not only The Lamb and the Tiger, চিমনি সুইম্পার্স থেকে শুরু করে আরো হেভেন অ্যান্ড হেল, আরো অনেক পোয়েমস আছে। সেখানেও কিন্তু কোথাও এগ্রিকালচারাল রিফর্মস এর কথা বলা হয়নি, রেশিয়াল ডিসক্রিমিনেশনের কথা বলা হয়েছে, চাইল্ড লেবারের কথা ফুটে উঠেছে, ফলস পোর্ট্রেয়াল অফ ক্রিশ্চিয়ানিটির কথা ফুটে উঠেছে, বাট নট এগ্রিকালচারাল রিফর্ম, নট আ সিঙ্গেল ওয়ার্ড। তার মানে ম্যাম এখানে হোল ব্লেকের পুরো কালেকশন ধরা হচ্ছে। হ্যাঁ, একদম একদম। ম্যাম 22 এরটাও একটু দেখে নেবেন, পরেরটা পরপরই আছে। Of experience and songs from innocence are collections known for their focus on social issues, তাই তো? হ্যাঁ হ্যাঁ। স্পিরিচুয়ালিটি কেন বলো না? হ্যাঁ ম্যাম, ওটাই আমারও প্রশ্ন, যে আমি কেন বলছি, রেশিয়াল ডিসক্রিমিনেশনের কথা আসছে, চাইল্ড লেবারের কথা আসছে, দে আর সোশ্যাল ইস্যুস। They are not at all. ও ম্যাম, বুঝতে পেরেছি, ওই কালেকশনটার পুরোটার কথা বলছে, নট অনলি ল্যাম্ব। ওকে ওকে Songs of Innocence বলছে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ম্যাম। আর কিছু ম্যাম কোশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে। Exactly. And don't be in a hurry to answer. চেক করবে যে আমি ঠিক করছি তো, ওটাই করছি তো। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, আর কিছু? ম্যাম 23 আর 25। What is the main theme of the poem The Tiger? Main theme তো ওটাই অপশন এ, হ্যাঁ, যেটা নিয়ে বললাম পরে ডিসকাশন। হ্যাঁ ম্যাম। Creation and destruction between innocence and experience. দেখো, আমি একটা খুব ইজি করে দিচ্ছি তোমাদের জন্য। যদি দেখো অপশন এ তে ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স রয়েছে, চুজ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। ওকে, যদি দেখো প্রথম অপশনে ক্রিয়েশন এন্ড ডিস্ট্রাকশন রয়েছে, তাহলে কিন্তু ক্রিয়েশন এন্ড ডিস্ট্রাকশনটাই হবে রাইট অ্যান্সার। আর যদি দেখো থার্ড নাম্বার যে দুটো অপশনই দিচ্ছে অপশন ডি তে, বোথ এ এন্ড বি, তাহলে চুজ অপশন এ এন্ড বি। আচ্ছা ম্যাম, তাহলে দুটো দিলে দুটো দেবো, আর এখানে হলে আমরা ইনোসেন্স এক্সপিরিয়েন্সটা কি প্রায়োরিটি করছি? হ্যাঁ, এটাই প্রায়োরিটি করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ম্যাম 25 একটা বলছিলাম।
which poetic meter is primarily used? দেখো এইগুলো তো প্রশ্ন সে আগের দিনও যেমন মিটার কাকে বলে, কাকে বলে, হ্যাঁ ট্রফিক টেট্রামিটার, এটা বই খুললে আমাদের গ্রাজুয়েশনের সময়কার রিলেটেড ডিভাইস বা ডিভাইস মিটার, বা তুমি যদি হিস্ট্রি অফ যদি বই খোলো সেখানেই তুমি ট্রফিক টেট্রামিটার, আইনবিক পেন্টামিটার কাকে বলে কি বলে পেয়ে যাবে। বাস কিছু করতে হবে না, তুমি একটু গুগল করো যদি বই সামনে না থাকে। ইয়েস ম্যাম, ওটা মানে এতগুলো পোয়েমের মিটার তো সবই ঠিক আছে। আর দেখো এরকম প্রশ্ন আসবে না আশা করি যে কাকে বলে ট্রফিক টেট্রামিটার, আশা করি এতটা ডেফিনেটিভ কোশ্চেন আসবে না, তোমার একটা পার্টিকুলার পোয়েম ধরেই প্রশ্ন আসবে। আচ্ছা আচ্ছা। আর ম্যাম এর পরেরটা আপনি ওই যেটা ওই টাইগারের ক্রিয়েটার নিয়ে সেকেন্ড স্ট্যান্ডার যেটা, এটা আপনি একটু এক্সপ্লেনেশনটা বললেন, ওটা আরেকবার একটু বলে দেবেন ম্যাম। এটা অল অফ দ্য অ্যাবভই চুজ করা হচ্ছে, যে যেখানে হ্যাঁ এখানে শুধুমাত্র সেকেন্ড নয় থার্ড স্ট্যান্ডারটাও অ্যাড হবে। দ্য স্ট্রেংথ অফ দ্য ক্রিয়েটার্স হ্যান্ডস টু হ্যান্ডেল ফায়ার, ঠিক আছে, যে ক্রিয়েটারের যে হ্যান্ডস এর কথা বলা হচ্ছে, যে যে নিজে কিভাবে ফায়ারকে হ্যান্ডেল করছে। দ্য লোকেশন হোয়ার দ্য ফায়ার ফর দ্য টাইগার্স আইস ওয়াজ ক্রিয়েটেড, সেই লোকেশনের কথা বলছে যেখানে টাইগারের চোখ, কারণ টাইগারের চোখ ইটসেলফ যেন আগুন জ্বলছে এরকম একটা ইমেজেরি আমরা দেখতে পাচ্ছি। দ্য মেথড ইউজ টু টুইস্ট দ্য টাইগার সিনার্স, এটাও দেখবে থার্ড স্ট্যান্ডার্ডে রয়েছে, যেখানে এই পোয়েট বারবার ওয়ান্ডার ফিল করছে, অবাক হচ্ছেন যে এতটা ফিয়ারনেস একটা ক্রিয়েচারের পেছনে যে ক্রিয়েটার যিনি রয়েছেন তার কি রকম নেচার থাকতে পারে। তো পুরোটা ধরেই এখানে অপশন ডি অল অফ দ্য অ্যাবভ হবে রাইট অ্যান্সার। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম বলছি যে এখানে স্পিকার ওই যে বলছিলেন যে ভয়েসটা কার, এই দ্য টাইগারের ক্ষেত্রে ওটা প্রফেটের ভয়েস তাই তো? আর যদি ল্যাম্বের দেয় সেখানে তো বাচ্চাটা মানে ভগবানের হয়েই বলছে নাকি, ওখানের ক্ষেত্রে কে ভয়েস হবে তাহলে? ওখানের ক্ষেত্রে পোয়েটই হবে ভয়েস, পোয়েট এখানে চাইল্ডের হয়ে কথা বলছে দেখা যাচ্ছে, চাইল্ড আবার এর হয়ে কথা বলছে, তো ঘুরে ফিরে কোনটা হবে? পোয়েট হবে। হ্যাঁ পোয়েটই হবে। আর এখানে প্রফেট হবে, এখানে পোয়েটই হয়ে যাচ্ছে প্রফেট। ওকে ম্যাম, ওখানে ধরুন অপশনটা দিল চাইল্ড আর পোয়েট, এই দুটো অপশনই থাকলো, সেক্ষেত্রে কি করবো? ল্যাম্বের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তুমি চাইল্ডটাকেই চুজ করবে, চাইল্ড থাকে। ওকে ম্যাম, আর যদি চাইল্ড না থাকে অন্য অপশন আছে আর পোয়েট আছে, ওকে তাহলে পোয়েট। আচ্ছা আমি তাহলে পিপিটিটা অফ করছি, আশা করি এখান থেকে আর কোনো প্রশ্ন কিছু নেই। আমি এবার একটু মেসেজে যাই, কারোর কোনো ক্লাস চলাকালীন যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমি একটু দেখে নিই।